আমরা হচ্ছে ইন্ডাকশন মোটর শুরু করছিলাম। ইন্ডাকশন মোটরে আমরা আসলে বেসিক অপারেটিং প্রিন্সিপল যেটা ছিল সেটা মানে লাস্ট ক্লাসে আমরা শেষ করছি। আর ওইখান থেকে আসলে আমরা কিছু Recording in ইকুয়েশন progress. দেখছিলাম লাস্ট ক্লাসে, যেখানে ছিল আমাদের যে আমরা স্টেটরে যে থ্রি ফেজ সাপ্লাই দিতাম, ওই থ্রি ফেজ সাপ্লাই দেওয়ার পর আসলে আমরা একটা রিভলভিং বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম। যে ম্যাগনেটিক ফিল্ড আমরা বলেছিলাম এটা সিনক্রোনাস স্পিড নিয়ে ঘুরবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড, সেই স্পিডের একটা ইকুয়েশন আমরা লাস্ট ক্লাসে শেষ করছিলাম। সেটা ছিল এনএস সমান 120 F/P, যেখানে এনএস হচ্ছে স্টেটরে যে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের স্পিড। এটা কিন্তু আমাদের মেশিনের স্পিড না, অর্থাৎ আমরা ইন্ডাকশন মোটরে আসলে মেকানিক্যাল যে স্পিডটা পাবো, শ্যাফটের যে রোটেশনটা পাবো, সেই স্পিডটা আসলে কিন্তু এনএস না। স্পিডটাকে আমরা ডিনোট করেছিলাম এনএম দ্বারা। আর এস বলেছিলাম যখন নরমালি একটা মোটর অপারেট করবে, এই মেকানিক্যাল স্পিডটা সবসময় আমাদের যে সিনক্রোনাস স্পিড আছে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের স্পিডের চেয়ে সবসময় কম হবে। এবং এই সিনক্রোনাস স্পিডটা আসলে আমরা মানে ডিরাইভ করেছিলাম 120 F/P, যেখানে ক্যাপিটাল পি হচ্ছে নাম্বার অফ পোলস ইন দ্য মেশিন এবং এফ হচ্ছে আমাদের সাপ্লাই লাইন ফ্রিকোয়েন্সি। আর যখনই হচ্ছে আমাদের মোটর নরমাল অপারেশনে থাকবে, এই মেকানিক্যাল স্পিডটা সিনক্রোনাস স্পিডের কাছাকাছি হতে পারবে, ঠিক আছে, কিন্তু কখনো এক্স্যাক্টলি সেম হবে না। এগুলো আমরা লাস্ট ক্লাসে বলছি। সো আলটিমেটলি সিনক্রোনাস স্পিড এবং মেকানিক্যাল স্পিডের মধ্যে একটা পার্থক্য থাকবে, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে রেজাল্টেন্ট স্পিড, সরি, রিলেটিভ স্পিড এনআর। এই রিলেটিভ স্পিড এনআর যতক্ষণ পর্যন্ত একটা ইন্ডাকশন মোটর আসলে মেনটেন করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার রোটরের মধ্যে একটা ইএমএফ ইনডিউস হবে। আর ইনডিউস ইএমএফ এর দরুন আমরা জানি, যেহেতু রোটর কন্ডাক্টর গুলো শর্ট সার্কিট করা ছিল, তার মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে। আর কারেন্ট ফ্লো করলে ওই রোটর কন্ডাক্টর গুলোর মধ্যে নিজে থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, যেটাকে আমরা বলেছিলাম রোটর ম্যাগনেটিক ফিল্ড। যেহেতু আমরা দুই ধরনের ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, একটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড আর একটা হচ্ছে রোটর ম্যাগনেটিক ফিল্ডের দরুন আসলে এখানে একটা রিলেটিভ স্পিড যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা একটা ইএমএফ পাবো, এবং সেই ইএমএফ এর জন্য আসলে আমরা একটা রোটেশন পাবো। এতটুকু আমরা লাস্ট ক্লাস শেষ করছিলাম। আর এই জায়গায় আমরা কিছু ইকুয়েশনও দেখছি লাস্টে। আর একটা ইকুয়েশন ছিল আমাদের স্লিপ, দ্যাট ইজ দ্য রিলেটিভ স্পিড বিটুইন দ্য revolving magnetic field and the mechanical speed of the rotor divided by the synchronous speed, that is the magnetic field speed. এটাকে আমরা বলেছিলাম আসলে স্লিপ। যেটা স্লিপ আসলে একটা প্যারামিটার, যে প্যারামিটারটা আসলে ডিফাইন করবে আমাদের যে রোটর যে স্পিডে ঘুরছে, সেই রোটরটাকে আসলে একটা নর্মাল স্পিডে ঘুরতেছে, নাকি সেটা স্টেডি পজিশনে আছে, নাকি সেটা সিনক্রোনাস স্পিডে রোটেট করছে। ওটার উপর ভিত্তি করে আবার আমরা স্লিপের দুইটা ভ্যালু দেখছিলাম। যখন হচ্ছে আমাদের রোটরের মেকানিক্যাল স্পিডটা, এই এনএমটা যদি আমাদের সিনক্রোনাস স্পিডের সমান হয়ে যায়, যেটা এনএস হয়, সেক্ষেত্রে যেটা আছে দ্যাট ইজ দ্য রিলেটিভ স্পিড, সেটা জিরো হয়ে যাবে। আর যদি রিলেটিভ স্পিড যদি জিরো হয়, তাহলে রোটর আসলে কোনো ফ্লাক্সই কাট করবে না। আর কোনো ফ্লাক্স যদি সে কাট না করে, তারপরে কোনো ইএমএফ ইনডিউস হবে না। আর ইএমএফ যদি ইনডিউস না হয়, আমরা আসলে কোনো কারেন্ট পাবো না। সো আলটিমেটলি রোটর আসলে কোনো রোটেশনে দিবে না। অর্থাৎ ওই পজিশনে যখনই আমাদের মেকানিক্যাল স্পিড, যেটা রোটরের স্পিড যখন আমাদের সিনক্রোনাস স্পিডের সমান হয়ে যাবে, ঠিক ওই ইনস্ট্যান্টে আসলে রোটরটা ঘোরা বন্ধ করে দেওয়ার কথা, অর্থাৎ রোটরটা স্লো হয়ে যাওয়ার কথা। কিন্তু যখন রোটর স্লো হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে সে আবার কিছু রিলেটিভ স্পিড কাউন্টার করবে, আবার কাট করবে, ফার্স্ট কাট করবে, সেখানে আমরা ইএমএফ পাবো এবং তার ধরুন কারেন্ট ফ্লো পাবো। অর্থাৎ রোটর যে পজিশনে স্লো হয়ে গেছিল, সেই ওই পজিশন থেকে সে আবার এক্সিলারেট করা শুরু করবে। ওইখান থেকে আমরা আরেকটা ভ্যালু পাইছিলাম, যখন হচ্ছে রোটর যখন স্টেশনে থাকে, অর্থাৎ আমাদের যে মেকানিক্যাল স্পিড যেটা ছিল সেটা যদি জিরো হয়ে যায়, তখন ওই জায়গায় আসলে আমরা যে স্পিডটা পাই সেটা হচ্ছে সিনক্রোনাস স্পিড ডিভাইড বাই সিনক্রোনাস স্পিড। সো আলটিমেটলি স্লিপের মান হয়ে যায় কত? 1। এতটুকু পর্যন্ত আমাদের লাস্ট ক্লাস ছিল। সো আমরা বলতে পারি যখন একটা মোটর নরমালি একটা স্পিড নিয়ে যখন সে চলা শুরু করবে, অর্থাৎ তার এই ম্যাগনেটিক ফিল্ডের যে স্পিড যেটা আছে এনএস, তার চাইতে যখন তার রোটরের স্পিডটা কম থাকবে, তখন এই স্লিপের যে ভ্যালু, সেই স্লিপের ভ্যালুটা একটা নির্দিষ্ট প্যারামিটার থাকবে, এবং সেই ভ্যালুটা আলটিমেটলি 0 to 1 এই রেঞ্জের মধ্যে থাকবে। অর্থাৎ স্লিপের সর্বোচ্চ ভ্যালু হতে পারবে 1 এবং সর্বনিম্ন ভ্যালু হতে পারে 0। আর যদি আমাদের একটা মেশিনের স্লিপ দেওয়া থাকে এবং সিঙ্ক্রোনাস স্পিড যদি আমরা ক্যালকুলেশন করতে পারি এই ইকুয়েশনের সাথে, তাহলে আমরা আলটিমেটলি ওই স্পিড মেশিনটার মেকানিক্যাল স্পিডটা কত হবে, অর্থাৎ শ্যাফটের স্পিড বা রোটরের স্পিড কত হবে, সেটা আমরা এই ইকুয়েশনের সাহায্যে বের করতে পারবো। ঠিক আছে না? এখন এই কোশ্চেন গুলো যদি আমাদের একটু মাথায় থাকে, এখান থেকে যদি আমরা একটা ম্যাথ সলভ করি, আরেকটা জিনিস আমরা দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের রোটরের যে ইনডিউস ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি এফ আর সমান ছিল এস ইনটু এফ ই। এটাকে অংশ এফ ই দ্বারা ডিনোট করা হয়। এখানে এস স্মল এফ যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের সাপ্লাই লাইনের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ স্টেটরে আমরা আসলে যে পাওয়ার সাপ্লাই দিব, সেই পাওয়ারের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফ। এখন যখন হচ্ছে আমাদের রোটরটা স্টেশনারি অবস্থায় থাকবে, যখন দ্য রোটর স্টেশনারি, তখন হচ্ছে স্লিপের মান হচ্ছে 1, দ্যাট ইজ আমাদের কোনো মেকানিক্যাল স্পিড নাই। ঠিক ওই মোমেন্টে যদি এস সমান 1 হয়, তখন রোটরের যে ইএমএফটা ইনডিউস হবে তার ফ্রিকোয়েন্সিটা হবে আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সির সমান। অর্থাৎ যদি আমরা 50 হার্টজ সাপ্লাই দিই,
রোটরে যে ইএমএফটা আমরা পাবো তার ফ্রিকোয়েন্সিটা হবে 50 হার্টজ, কিন্তু যে মুহূর্তে একটা রিলেটিভ স্পিড আমরা পাবো যখন হচ্ছে রোটর ঘোরা শুরু করবে, তখন অবশ্যই সে কিছু ফ্লাক্স কাট করবে এবং তার মধ্যে যে ইএমএফটা ইন্ডিউস হবে সেটা একটু ভিন্ন হবে। আর ঠিক ওই পজিশনে যেহেতু তাদের মধ্যে এনএম এবং এনএস দুই ধরনের স্পিড আমরা পাচ্ছি, সেখানে অবশ্যই স্লিপের একটা ভ্যালু চলে আসবে, এবং স্লিপের ভ্যালু আর 1 নাই, ভ্যালুটা আসবে সেই ভ্যালু দিয়ে যদি আমরা সাপ্লাই ফ্রিকোয়েন্সি গুণ করি, তাহলে ওই ইনস্ট্যান্টে যেটা ওই পার্টিকুলার মেকানিক্যাল স্পিডের জন্য রোটরে যে ইএমএফটা ইন্ডিউস হবে তার ফ্রিকোয়েন্সি কত হবে সেই ফ্রিকোয়েন্সিটা আমরা পাবো। এবং এই ফ্রিকোয়েন্সিটা অবশ্যই আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা থাকবে, যেটা 50 হার্টজ বলে অথবা 60 হার্টজ বলে, তার চাইতে একটু ডিফারেন্ট হবে। কথাটা বুঝতে পারছি? মানে বেশি হওয়ার চান্স কেন আছে ডিফারেন্ট নাকি হচ্ছে? শুধু কম হবে স্যার? বেশি হওয়ার চান্স নাই, যদি বেশিও হয় তখন সেক্ষেত্রে তোমার এই এনএম এর ভ্যালুটা এনএস এর চাইতে বেশি হয়ে যাবে। যদি মেকানিক্যাল স্পিডটা হচ্ছে তোমার সিনক্রোনাস স্পিডের চেয়ে বেশি হয়ে যায়, তখন এই জিনিসটা আসলে আর মোটর হিসেবে কাজ করবে না আর কি। তখন এই জিনিসটা আসলে তখন ইন্ডাকশন জেনারেটর হয়ে যাবে। বেশি হবে, যদি বেশি হয় কোনো কারণে, যদি তোমার মেকানিক্যাল স্পিড বলতে আসলে আমরা শ্যাফটের যে স্পিড আছে সেটাকে বলতেছি না, মানে বাইরে থেকে যে পার্টটা আমাদের রোটেটিং অবস্থায় থাকবে মেশিনের, ওটার স্পিড। আর এটা হচ্ছে আমাদের ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে সেটার স্পিড। যদি কোনো কারণে তোমার এই মেকানিক্যাল স্পিডটা যদি সিনক্রোনাস স্পিডের চেয়ে বেশি হয়ে যায়, তখন এই মেশিনটা আসলে অপারেশনে থাকবে ঠিক আছে, তখন হচ্ছে সে পাওয়ার কনজিউম করার পরিবর্তে আলটিমেটলি তখন সে পাওয়ার জেনারেট করা শুরু করে দিবে। তখন এই জিনিসটা আসলে আর ইন্ডাকশন মোটর থাকবে না, তখন জিনিসটা হয়ে যাবে ইন্ডাকশন জেনারেটর। কথাটা বুঝাতে পারছি? ওইটা নিয়ে আমাদের একটা সেকশন আছে, ওইটা আসলে আর তোমাদের সিলেবাসেও নাই, আমি আর ওটাতে যাচ্ছি না। মানে একটা ইন্ডাকশন মোটর কিভাবে আসলে একটা ইন্ডাকশন জেনারেটর হিসেবে কাজ করতে পারে আর কি। তখন হচ্ছে তুমি তোমার যে রোটর যেটা আছে, যেটা ঘূর্ণন অবস্থায় থাকবে, সে রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড গুলো থাকবে, সেই ম্যাগনেটিক ফিল্ড গুলো হচ্ছে আবার স্টেটরকে কাট করবে। অর্থাৎ স্টেটরের যে তোমার উইন্ডিং গুলো আছে, সেই উইন্ডিং গুলো থেকে তুমি আসলে আউটপুট টার্মিনালে তখন একটা ভোল্টেজ পাবা। এতক্ষণ পর্যন্ত তুমি যেটা করছো, স্টেটরে সাপ্লাই দিছো, স্টেটরে সাপ্লাই দেওয়ার জন্য তুমি একটা রিভলভিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করছো, এবং ওই ম্যাগনেটিক ফিল্ডে যখন তোমার রোটরকে কাট করছে, তোমার রোটর ঘোরা শুরু করলো। কিন্তু এখন তুমি যদি কোনো কারণে এক্সটার্নাল একটা ইঞ্জিন ইউজ করো, ধরো আমি আরেকটা ডিভাইসের সাহায্যে আমাদের যে ইন্ডাকশন মোটর শ্যাফট আছে সেটাকে কাট করে দিলাম, এখন ওই শ্যাফটের স্পিডটা এত বেশি হলো, যেটা হচ্ছে সিনক্রোনাস স্পিডের চাইতে বেশি, দ্যাট ইজ এনএম ইজ গ্রেটার দেন এনএস। ওই ক্ষেত্রে স্লিপটা তোমার নেগেটিভ হয়ে যাবে। স্লিপ নেগেটিভ হবে না যদি এনএম বেশি হয়? জি স্যার। যদি স্লিপ যদি নেগেটিভ হয়ে যায়, তখন যেটা হবে, যেহেতু হচ্ছে তোমার জেনারেটেড স্পিডের চাইতে যেহেতু তোমার গিভেন স্পিড অনেক বেশি, অর্থাৎ তুমি একটা এক্সটার্নাল ইঞ্জিনের সাহায্যে, ধরো তুমি ইন্ডাকশন মোটরের যে শ্যাফট আছে সেটাকে তুমি এক্সটার্নালি ঘুরাচ্ছ, তখন যেটা হবে, ওই রোটরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা তখন স্টেটর উইন্ডিং কে কাট করা শুরু করবে। অর্থাৎ সাপ্লাই তুমি যদি খুলে দাও, স্টেটর থেকে তুমি যে 3 ফেজ সাপ্লাই দিছো, সেই সাপ্লাই যদি খুলে দাও, তাহলে তুমি যেটা পাবা স্টেটর উইন্ডিং এর অ্যাক্রসে তখন তুমি একটা ভোল্টেজ পাবা। অতটা বুঝাতে পারছি? তখন ওই জিনিসটা আসলে আর মোটর থাকবে না, তখন জিনিসটা হয়ে যাবে আসলে জেনারেটর। বুঝছো? জি স্যার। জিনিসটা অনেক সময় স্যার হাইব্রিড। একবার হ্যাঁ বলো। বলবেন মানে স্যার এতক্ষণ পর্যন্ত আরেকবার। হ্যাঁ বলতেছি আমি, সেটা হচ্ছে স্লিপের ইকুয়েশন যেটা আছে, জাস্ট ইকুয়েশনটা দিয়ে বোঝানো যায়। এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের স্পিড যখন তুমি স্টেটরে একটা 3 ফেজ সাপ্লাই দিবা, মানে তুমি কিছু পাওয়ার মোটরকে দিচ্ছ, দেওয়ার হচ্ছে সে কিছু ম্যাগনেটিক ফিল্ড স্পিড জেনারেট করলো। আর ওই স্পিডের দরুন তুমি কি পাচ্ছ, একটা রিলেটিভ মোশন পাচ্ছ, যে রিলেটিভ মোশনের কারণে তুমি রোটর একটা রোটেশন পাচ্ছিলা, ঠিক আছে না? এখন এই এনএম স্পিড যতক্ষণ পর্যন্ত তোমার এনএস এর চাইতে কম থাকবে, ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে একটা মোটর হিসেবে কাজ করবে, অর্থাৎ সাপ্লাই থেকে কিছু পাওয়ার নিবে, নিয়ে সে নিজে একটা লোডের মতো কাজ করবে। সে পাওয়ার ডিসিপেট করবে। কিন্তু কোনো কারণে ধরো যে শ্যাফটটা তোমার রোটেশনে আছে, সেই শ্যাফটটাকে তুমি এক্সটার্নাল আর একটা ডিভাইসের সাহায্যে তুমি এমন ভাবে ঘুরালা, মানে এমন স্পিডে ঘুরাচ্ছ যে স্পিডটা, দ্যাট ইজ এনএম স্পিডটা হয়ে গেল এনএস এর চাইতে বেশি। বুঝতে পারছো? ধরো এনএস হচ্ছে 1000, এটা হয়ে গেল 1200, তাহলে আলটিমেটলি নেগেটিভ হয়ে যাচ্ছে না স্লিপটা? কথা বুঝতে পারছি? এখন যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কি হবে? যেহেতু রোটরে তোমার কিছু ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফ্লাক্স গুলা এখন স্টেটরকে ধরো তুমি সাপ্লাই থেকে ডিসকানেক্ট করে দিছো, তাহলে স্টেটরে কিছু উইন্ডিং আছে, কন্ডাক্টর আছে, আবার তোমার রোটর একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে। আর যেখানে আমরা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স পাবো, সেখানে কি পাবো? ইএমএফ পাবো। সো যখন রোটর যখন হচ্ছে তোমার সিনক্রোনাস স্পিডের চেয়ে বেশি স্পিডে ঘুরবে, আলটিমেটলি তোমার এই মেশিনটা আর মোটর থাকবে না, এই মেশিনটা আসলে জেনারেটর হয়ে যাবে আর কি। এই জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম। কিছুটা ধারণা পাইছো কিভাবে একটা ইন্ডাকশন মোটর আসলে ইন্ডাকশন জেনারেটর হয়ে যেতে পারে, যদি তোমার এই মেকানিক্যাল স্পিডটা হচ্ছে সিনক্রোনাস স্পিডের চাইতে বেশি হয়ে যায়? জিনিসটা অনেক ইলেকট্রিক কার ইউজ করা হয়। ইলেকট্রিক কারে ধরো আমি একটা মোটর ইউজ করলাম, যে মোটরটাকে হচ্ছে আমি ইঞ্জিনের যে স্পিড আছে সেই স্পিডের সাহায্যে ঘুরিয়ে যদি আমার এনএমটাকে এনএস এর চাইতে বেশি করতে পারি, তখন হচ্ছে সেটা ইন্ডাকশন জেনারেটর হয়ে গেল। সেই জেনারেটরের যে
আউটপুট, সেটা দিয়ে আমি ধরো একটা ব্যাটারি চার্জ করে রাখলাম, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আবার ওই ব্যাটারি দিয়ে ধরো আমি ইন্ডাকশন মোটরটাকে ঘুরাইলাম, ঘুরাই হচ্ছে আমি চাকাকে ঘুরাইলাম আর কি। হাইব্রিড কারের প্রিন্সিপাল আরো অনেক রকম আছে, অনেক হাইব্রিড এটা আবার হচ্ছে ব্যাটারি থেকে সরাসরি ইঞ্জিনে পাওয়ার দেওয়া হয়, এগুলো হচ্ছে আরো কমপ্লেক্স ইস্যু হচ্ছে। আমরা যদি একটু আগাই, আমাদের যে এক্সাম্পল যেটা আছে, একটা এক্সাম্পল চলে আসলো আমাদের সামনে, 208 ভোল্টের একটা হচ্ছে 10 HP। 10 HP মানে কি? এসপি মানে কি? হর্স পাওয়ার। আমাদের যে মেশিন গুলো আছে, যে পাম্প গুলো আছে, আমরা জানি 1 ঘোড়া 2 ঘোড়া আমরা বলি, যেটা অশ্ব ক্ষমতা যেটা আছে। এখন এটাকে আমরা চাইলে কিলোওয়াটে নিয়ে যাব অথবা ওয়াটে কনভার্সন করতে পারি। আমরা জানি 1 HP সমান কত? 746 ওয়াট। 73 না 46? 746 ওয়াট। এরকম একটা 4 পোলের মেশিন যেটাকে সাপ্লাই দিচ্ছে আমরা 60 হার্টজ, যেটা ওয়াই কানেক্টেড, এতটুকু আমাদের লাগবে না, আমাদের দরকার 60 হার্টজ 4 পোল, এটা লাগবে। 208 ভোল্ট এই ডাটাটা লাগবে এবং 10 HP এটা লাগবে। বলা হলো এই ইন্ডাকশন মোটরটা যে ফুল লোড স্লিপ, সে যে ফুল লোডে রোটেট করে তার কত? 5%। তাহলে আমাদের ভ্যালু হবে কত? 5/100, দ্যাট ইজ 0.05, ঠিক আছে না? তাহলে যদি হয় অবস্থা, তাহলে সিনক্রোনাস স্পিডটা কত হবে? মোটরের সিনক্রোনাস স্পিড সবার আমরা সবাই জানি, এনএস সমান হচ্ছে কত? এন সিনক্রোনাস, তুমি চাইলে এনএসও লিখতে পারো, সমস্যা নাই। 120 F/P, যেটা এখানে দুই ধরনের ফ্রিকোয়েন্সি চলে আসবে, একটা হচ্ছে রোটরের ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে তোমার সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সেজন্য সাপ্লাই ফ্রিকোয়েন্সিটাকে একটু আলাদা করার জন্য এখানে একটা স্মল ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি। সো 60 হার্টজ আমাদের জানা আছে, 4 পোলও দেওয়া আছে, তাহলে আলটিমেটলি আমরা স্পিডটা বের করতে পারবো না, যেটা হচ্ছে কত? 1800 রোটেশন পার মিনিট বা রেভলিউশন পার মিনিট। এরপর আমরা যাই হোয়াট ইজ দ্য রোটর স্পিড। তাহলে রোটর স্পিড কিভাবে বের করতে পারি আমরা? এখান থেকে একটা ইকুয়েশন দেখাইছিলাম না তার আগে? রোটর স্পিডের ইকুয়েশনটা কত ছিল? nm সমান 1 - s ns। তার এই জায়গায় যদি স্লিপ তুমি বসাও, স্লিপ কত আছে আমাদের এখন এই জায়গায়? 5%। তাহলে আমরা যদি বসাই কত? 1 - 0.05 ইন্টু কত হবে? সিনক্রোনাস স্পিড যেটা 1800। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত? 1710। কিন্তু বইতে একটু ভুল আছে, বইতে তারা যেটা করছে, তারা এই দিকটা করার সময় একটু ভুল করছে। তোমরা এভাবে করবা, আমি যেটা লিখে দিয়েছি সেটা হচ্ছে 1 থেকে স্লিপ বাদ দিবা 0.05, তাহলে আলটিমেটলি যেটা পাবো 0.95। 0.95 সাথে যদি আমরা সিনক্রোনাস স্পিডটা গুণ করে, যেটা একটু আগে আমরা বের করেছি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত? 1710 RPM। এরপরে যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে রোটর ফ্রিকোয়েন্সি কত। তাই রোটর ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা আমাদের জানা আছে, FR সমান S ইনটু FE। তাহলে যেহেতু স্লিপ জানা আছে কত? 5%। সো আলটিমেটলি স্লিপ যদি আমরা বসাই এবং 60 হার্টজ যদি ইউজ করি, তাহলে আমরা রোটরে ইনডিউস ইএমএফ এর যে ফ্রিকোয়েন্সি আছে সেটা আমরা পেয়ে যাব। একটু চাইলে অন্যভাবেও করা যায়, যদি আমাদের স্লিপটা যদি দেওয়া না থাকে, ধরো আমাদের কোন একটা কারণ ইকুয়েশনে স্লিপ দেওয়া নাই, তাহলে আরেকটা যে ইকুয়েশন আমরা জানি সেই ইকুয়েশনের সাহায্যে আমরা আসলে ওই এটা বের করতে পারবো, দ্যাট ইজ রোটর ইনডিউস যে ইএমএফ, তার ফ্রিকোয়েন্সিটা আমরা বের করতে পারবো, যেহেতু ফ্রিকোয়েন্সি FR সমান নাম্বার অফ পোলস ডিভাইড বাই 120 ইনটু দ্য রিলেটিভ স্পিড, দ্যাট ইজ দ্য রিলেটিভ স্পিড নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিনক্রোনাস স্পিড ns মাইনাস দ্য মেকানিক্যাল স্পিড, দ্যাট ইজ দ্য শ্যাফট স্পিড। যেহেতু আমাদের সিনক্রোনাস স্পিড জানা আছে, শ্যাফট স্পিডও জানা আছে, আর নাম্বার অফ পোলস আমরা জানি 4, সো আলটিমেটলি 4 ডিভাইড বাই 120 ইনটু যদি আমরা দুইটার ডিফারেন্স করি, তাহলে আলটিমেটলি আমরা 3 আওয়ার্সটা বের করতে পারবো, যদি আমাদের স্লিপটা ইন কেস জানা না থাকে। যদি স্লিপ জানা না থাকে তবে সেক্ষেত্রে আসলে স্পিডটা হয়তো বলে দেওয়া থাকবে। যদি স্পিডটা বলে দেওয়া থাকে, দুইটা স্পিডের পার্থক্য যদি আমরা করি, সেখান থেকে আমরা এই রোটর ফ্রিকোয়েন্সিটা আসলে বের করতে পারবো। কথাটা বোঝা গেছে? মানে দুইটা ইকুয়েশনে কিভাবে দুইভাবে করা যায়, জিনিসটা বুঝছো? বুঝা না গেলে বলো। সবাই চুপ কেন? বুঝছি। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, তাহলে যেটা বলা হচ্ছে শ্যাফট টর্ক, টর্কটা বের করতে বলা হয়েছে। আমরা সবাই ইন্টারমিডিয়েট একটা ফর্মুলা পড়ছিলাম, টর্কের সাথে হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং পাওয়ারের একটা রিলেশনশিপ ছিল না, পি সমান টাও ওমেগা। পড়ছিল এরকম একটা সূত্র, এরকম একটা ফর্মুলা আমাদের লাগবে, দ্যাট ইজ দ্য আউটপুট পাওয়ার, যেটা আছে একটা মোটর শ্যাফটে যে আউটপুট পাওয়ার, এটা আমরা আজকে ক্লাসে একটু দেখবো। ওই আউটপুট পাওয়ারের সাথে যে ইনডিউস টর্ক, দ্যাট ইজ লোডকে ড্রাইভ করার জন্য টর্ক যেটা আছে, যেটা হচ্ছে টাও লোড, এবং যে মেকানিক্যাল স্পিড, যে স্পিড নিয়ে আসলে রোটর ঘুরবে, তাদের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে পি সমান টি ওমেগা, টাও ওমেগা। এখন সেটাকে যদি আমরা একটু ম্যানিপুলেট করে লিখি, তাহলে আমরা লিখতে পারি আউটপুট পাওয়ার ডিভাইড বাই ওমেগা এম। ওমেগা এম হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে আমরা একটু আগে যে মেকানিক্যাল স্পিডটা বের করেছিলাম, সেটা ছিল কিসে? রোটেশন পার মিনিট বা রেভলিউশন পার মিনিট। জাস্ট এটাকে যদি আমরা রেডিয়ান পার সেকেন্ড যদি অ্যাপ্লাই করি,
যদি কনভার্সন করে নেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা এম সমান কত টুয়াইস পাই এফ, আরটা কি ছিল ওমেগা এম সমান টুয়াইস পাই এন। এরকম কিছু ফর্মুলা পড়ছো না, কি মনে পড়তেছে না? জি স্যার, টুয়াইস পাই এন। এরকম কিছু ফর্মুলা আমাদের ইন্টারমিডিয়েটে ছিল। জাস্ট ওটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে টুয়াইস পাই, আমাদের এন এর ভ্যালু জানা আছে, কিন্তু জাস্ট এই জিনিসটাকে আমরা কনভার্সন করবো কিসে, তোমার আছে রেভলিউশন পার মিনিট, এখান থেকে যদি আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যাই, সো মিনিটকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই কারণ 60 দিয়ে আসলে নিচে গুণ করবো, সো নিচে গুণ করা মানে হচ্ছে কি আলটিমেটলি ভাগ করাটা। সো ভাগ যদি করি আর উপরে আমাদের আউটপুট পাওয়ার যায় আছে কত 10 এইচপি, এইচপি থেকে যদি আমরা কনভার্সন করে ওয়াটে নিয়ে যাই তাহলে আমরা হচ্ছে জাস্ট 746 দিয়ে গুণ করবো, আলটিমেটলি যেটা আমরা পাবো সেটা হচ্ছে কিসে নিউটন মিটারে, ঠিক আছে না? নিউটন মিটার আমরা যেটা পাবো সেটা হচ্ছে 41.7। সো এই ধরনের কিছু ম্যাথ আমাদের পরীক্ষায় থাকতে পারে। এরপর যদি আমরা একটু টর্কের এই সূত্রটা কিভাবে আসলো? এটা ডেরিভেশনটা আসলে দেখানো সম্ভব না, সেটা হচ্ছে তোমার ওই আমাদের ইন্টারমিডিয়েট কিছু সূত্র ছিল, দ্যাট ইজ পাওয়ার সমান হচ্ছে কি টি ওমেগা টা ওমেগা, এরকম ফর্মুলা থেকে আসলে এটা শর্টকাটে দেখা হয়েছে আর কি। ডিরাইভ করতে গেলে হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটির সাথে তোমার ওই লিনিয়ার ফোর্স ওদের যে রিলেশনশিপ সেখানের সাথে হচ্ছে সেখান থেকে আমরা টর্কের যে রিলেশনশিপ ওইখান থেকে আসলে এই ফোর্সের ইকুয়েশনটা ডিরাইভ করা যায়। ডেরিভেশনটা আসলে এখানে দেখানো যাচ্ছে না আর কি, কথাটা বুঝছো? এটা স্যার, একটা ডিরাইভ করা কোশ্চেন যাবে। ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, সিটি নিয়ে স্যার। সিটি নিয়ে কথা পরে বলতেছি, একটু আগে ক্লাসটা শেষ করি, ওটা নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, যে কোয়েশ্চেন করছে টর্কের ইকুয়েশনটা আসলে ডিরাইভ করা যাবে, যাবে না তা না, এটা ডিরাইভ করতে গেলে আসলে এটা নিয়ে একটা ক্লাস নিতে হবে, যার জন্য আমি ওদিকে আর যাচ্ছি না আর কি। এটা তো ফিজিক্সে বলার কথা, পড়া নাই? পাওয়ার পি সমান কত ছিল টাও ওমেগা এরকম কিছু ফর্মুলা ছিল, আবার টর্ক সমান কত ছিল আর ক্রস এফ, ওই জি জড়তা স্যার। ভ্রামকের কিছু তোমার সূত্র আছে না? কত বলো, আমি তো ভুলে গেছি, আই সমান এম কি ওমেগা নাকি এম স্কয়ার ওমেগা টাইপের কিছু একটা ছিল বোধহয়, ওইখান থেকে আসলে স্যার জিনিসটা এম আসলে ওমেগা স্কয়ার হ্যাঁ এক্স্যাক্টলি আসল। হ্যাঁ, এখান থেকে আসলে ইকুয়েশনটা একদম লাস্ট পর্যায়ে গেলে দ্যাট ইজ পি সমান টাও ওমেগার একটা রিলেশনশিপ আনা যায়, কথা বুঝছো? যারা টিউশনি করে তাদের জন্য তো আরো মনে থাকার কথা। আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে আগাই। যে জিনিসটা আমরা একটু লাস্ট ক্লাসে বলছিলাম, যে আমরা দেখছিলাম যে আমাদের 3 ফেজ উইন্ডিং যদি থাকে এবং 3 ফেজ উইন্ডিং এ যদি আমরা 3টা সাইনোসয়েডাল সাপ্লাই দেই, সেখান থেকে হচ্ছে আমরা 3 ধরনের কারেন্ট পাবো এবং 3 ধরনের কারেন্টের জন্য আমরা 3 ধরনের ফ্লাক্স পাই। আর ওই 3 ধরনের ফ্লাক্সের ইন্টারাকশনের কারণে আমরা একটা রেজাল্টেন্ট ফ্লাক্স পাই, যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা হচ্ছে ম্যাগনিটিউড সবসময় ঠিক থাকবে, কিন্তু হচ্ছে সে একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে তোমার হচ্ছে একটা সার্কুলার পাথ আসলে সে রোটেটিং অবস্থায় থাকে। এখন ওই জিনিসটা আসলে কিভাবে উৎপন্ন হয় সেটা আমরা আজকে একটু যদি ম্যাথমেটিক্যালি একটু যদি ডিরাইভ করি, এটাকে বলা হচ্ছে কি প্রোডাকশন অফ দ্য রোটেটিং ফিল্ড। এটা করার জন্য আমরা লাস্ট ক্লাসে একজন বলছিলাম যে আমাদের কত ধরনের ফেজ আসলে সম্ভব, আমরা সবাই আসলে সিঙ্গেল ফেজ দেখতে অভ্যস্ত। এরপর হচ্ছে পাওয়ার ট্রান্সমিশন করতে গেলে হাই পাওয়ারে যদি আমরা যাই তখন সেক্ষেত্রে হচ্ছে 3 ফেজ, এর মিডল পজিশন আছে 2 ফেজ নামে আসলে একটা জিনিস আমাদের আছে, কিন্তু এছাড়া এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আসলে খুবই কম। 3 ফেজ 2 ফেজ আসার আগে আসলে তোমার 3 ফেজ আসার আগে আসলে 2 ফেজ ছিল। আমেরিকার কিছু জায়গায় এটা অ্যাপ্লিকেশন এখনো আছে 2 ফেজের অ্যাপ্লিকেশন, কিন্তু আসলে 3 ফেজের অ্যাডভান্টেজটা হচ্ছে 2 ফেজের চাইতে অনেক বেশি, যার ধরুন আলটিমেটলি আমরা 2 ফেজ থেকে আসলে সরে গিয়ে 3 ফেজ সিস্টেমে চলে যাই। 3 ফেজ সিস্টেমকে তুমি যদি চাইলে ভেঙে আরো পলি ফেজ সিস্টেমে যাওয়া যায়, 4 ফেজ 5 ফেজেও যাওয়া যাবে না তা না, কিন্তু আলটিমেটলি 3 ফেজ সিস্টেম আসলে যে অ্যাডভান্টেজ গুলা ঠিক একুরেট অ্যাডভান্টেজ আমরা আসলে 4 পেজে পাই, কিন্তু 4 পেজ সিস্টেম আসলে অ্যাপ্লাই করতে গেলে দেখা যাচ্ছে তোমার কস্ট বেড়ে যাচ্ছে, যেহেতু ফেজ যদি বাড়ে আমার নাম্বার অফ ওয়্যারও বাড়বে। সো আলটিমেটলি আমরা দেখতে পাই 3 ফেজ সিস্টেম হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে 3 ফেজ সিস্টেমে হচ্ছে আমরা পলিফেজ সিস্টেমে যত রকম ফিচার সম্ভব সে সবগুলো ফিচারই পাই। আর হাইয়েস্ট ফেজ কত স্যার? হাইস্ট ফেজ তো পলিফেজ তো তোমার হাতের উপর আছে, তুমি চাইলে বাড়াইতে পারবে, কিন্তু সবচেয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে 3 ফেজ আর কি। 3 ফেজের পরে তুমি যদি 4 ফেজেও যাও, তুমি 4 ফেজের যে অ্যাডভান্টেজ গুলো পাবা আলটিমেটলি সেম অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ কোথায়, 3 ফেজে পাচ্ছ। সো 4 পেজে যেতে গেলে হচ্ছে তোমার নাম্বার অফ ওয়্যার আবার বাড়াইতে হবে, নাম্বার অফ ওয়্যার যদি বাড়ে তাহলে তোমার কস্টের একটা ব্যাপার আছে। সো তুমি যদি সেম অ্যাডভান্টেজ যদি 3 ফেজে পাও তো তোমার তো মানে ফেজ বাড়ায় এত সুবিধা নাই, কথা বুঝতে পারছে? সো ল্যাবরেটরিতে সম্ভব, ল্যাবরেটরি তুমি চাইলে 4 পেজ 5 পেজ 8 পেজ পলিফেজে তুমি যেতে পারতেছো, অর্থাৎ 3 পেজের পরে যতগুলো ফেজ আছে সেগুলোকে আমরা পলিফেজ সিস্টেম আসলে বলে থাকি, কিন্তু দেখা যাচ্ছে ওই পলিফেজে গেলেও তুমি যে অ্যাডভান্টেজ গুলো পাও সেম অ্যাডভান্টেজ আসলে আমাদের 3 পেজ সিস্টেমে পাওয়া যায়। সো আমরা 3 পেজ সিস্টেমটা আসলে সবচেয়ে বেশি পপুলারলি ইউজ করে থাকি আর কি। তার আগে আসলে 2 পেজ সিস্টেম ছিল, যেটা হচ্ছে আমেরিকার কিছু কিছু জায়গায় এখনো আছে, 2টা জায়গায় আছে, আমি একটু টিভিতে দেখছিলাম, কিন্তু ওইখানে আসলে তারা 2 পেজ সিস্টেমটাকে আসলে তারা রিপ্লেস করতেছে না, কারণ হচ্ছে তারা যে সমস্ত ইকুইপমেন্ট আসলে অলরেডি এস্টাবলিশ করে ফেলছে মানে পাওয়ার ট্রান্সমিট করার জন্য, সেগুলোকে দেখতে পাচ্ছে
টু ফেজ সিস্টেম গুলোকে যদি থ্রি ফেজ দিয়ে রিপ্লেস করতে যায় আসলে কষ্ট আরো বেড়ে যাচ্ছে, সেজন্য তারা আসলে যেন আর হাত দেয় না আর কি। কিন্তু বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি পপুলার সেটা হচ্ছে থ্রি ফেজ সিস্টেম, আর যদি আমরা লো পাওয়ার ইউজ করে থাকি সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ সিস্টেম। এখন আমরা রোটেটিং যে ম্যাগনেটিক ফিল্ড, জাস্ট এই যে কনসেপ্ট একটু বোঝার জন্য আমরা হচ্ছে থ্রি ফেজ না গিয়ে আমরা জাস্ট টু ফেজে যদি থাকি, কারণ থ্রি ফেজ আবার হচ্ছে তিনটা ফেজ নিয়ে ক্যালকুলেশন করতে গেলে একটু ভেক্টর অ্যালজেব্রা অ্যাপ্লাই করতে গেলে একটু ঝামেলা আছে, আর একটু কমপ্লেক্সিটি বেড়ে যায়। জাস্ট আমরা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা বোঝার জন্য একটু টু ফেজ সিস্টেমে যদি দেখি, তো টু ফেজ সিস্টেম আর কিছুই না, যেহেতু আমরা বলছি টু ফেজ জাস্ট দুইটা সাইনোসয়েডাল ওয়েভফর্ম থাকবে আমাদের এরকম। জিনিসটা বোঝা যাচ্ছে? যদি থ্রি ফেজ হতো তাহলে কয়টা থাকতো? তিনটা জাস্ট এরকম তিনটা সাইনোসয়েডাল থাকতো। এখন যেহেতু টু ফেজ বলতেছি, আমরা হচ্ছে যদি কোয়াড্রেন্টস হিসাব করি তাহলে দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স কত থাকবে? 90 ডিগ্রি 90 না? ডিগ্রি। আর যদি থ্রি ফেজ হয় কত থাকবে? 3 ডিভাইড বাই 360 তাহলে কত হয়? 120। 120। সো আলটিমেটলি হচ্ছে তিনটা ফেজ যদি আমরা চিন্তা করি তাহলে একটা ফেজে 0 ডিগ্রি পজিশন থেকে শুরু হয়, তারপরটা হবে 120, তারপরটা হবে আরো 120, 240। যেহেতু আমরা জাস্ট দুইটা ফেজে আছি, সো দুইটা ফেজের মধ্যে আমরা আইডিয়াল যে ফেজ ডিফারেন্স ধরে নিলাম সেটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আসলে কি অবস্থা হয় সেটাতে যদি আমরা তাকাই, এরকম ধরো একটা স্টেটর পোল, সেখানে আমরা একটা টু ফেজ থ্রি ওয়্যার সিস্টেম, একটা হচ্ছে নিউট্রাল আর একটা হচ্ছে লাইভ ওয়্যার, দুইটা জায়গায় আমরা কানেকশন দিলাম। কানেকশন দেওয়ার পরে আসলে আমরা দুইটা সাইনোসয়েডাল কারেন্ট পাবো, আর ওই দুইটা সাইনোসয়েডাল কারেন্টের জন্য আসলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে দুইটা ফ্লাক্স পাবো। একটাকে আমরা ধরে নিলাম ফেজ 1 দ্যাট ইজ ফাই 1, আর একটাকে ধরে নিলাম আমরা কি ফেজ 2 দ্যাট ইজ ফাই 2। ঠিক আছে? এখন আমরা টোটাল যে টাইম স্লট আছে 360 ডিগ্রি টাইম স্লট, আমাদের একটা সার্কুলার রোটেশন যদি আমরা চিন্তা করি, একটা বৃত্ত, তার একদম জিরো পজিশন যেটা আছে সেই জিরো পজিশন থেকে যদি আমরা শুরু করি, এটা জাস্ট আমরা রেফারেন্স হিসেবে নিলাম। কারণ সাইনোসয়েডাল আসলে তুমি পার্টিকুলার কোনো রেফারেন্স পাবা না, কারণ এই জিরোর পিছনেও তো আসলে কিছু জিনিস আছে, তাই না? যেহেতু আমাদের জিনিসটা কন্টিনিউয়াস, মানে এভাবে চলতে থাকবে, সো আলটিমেটলি জিরোর পিছনেও চাইলে আমরা এদিকেও আসলে সাইনোসয়েডাল ওয়েভফর্ম পাবো না তা না, জাস্ট আমরা চিন্তা মানে বোঝার সুবিধার্থে জাস্ট এই জায়গায় আমরা যদি রেফারেন্স হিসেবে শুরু করি, তাহলে জিরো পজিশনে আসলে কি অবস্থা? এই ফেজ 1 যেটা আছে তার ম্যাগনিটিউড কত হবে? এই জিরোতে ফেজ 1 এর মান কত এই জায়গায়? যখন আমরা 0.0, অবশ্যই জিরো। হ্যাঁ জিরো। যদি ধরুন একটা সাইনোসয়েডাল আমরা চিন্তা করি, জাস্ট এটা হচ্ছে ফাই সমান যদি ফাই এম হয়, ফাই এম হচ্ছে তার কি পিক ভ্যালু, এটা যে সর্বোচ্চ যতটুকু ভ্যালু নিতে পারে সেটা হচ্ছে ফাই এম। আর যেহেতু সাইনোসয়েডাল ওয়েভ শেপ, সেজন্য আমরা সাইন আলফা ধরলাম, যে আলফাটা হচ্ছে কি তার একটা অ্যাঙ্গেল, মানে সে কোন পজিশনে আছে সময়ের সাপেক্ষে চাই সেটা হচ্ছে আমরা আলফা দিয়ে ডিনোট করলাম। আলফাটাকে ভেঙে চাইলে তুমি যদি সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন আছে সেটা দিয়েও লিখতে পারো, যেটা ওমেগা টি মাইনাস এক্স, ওটা দিয়েও লেখা যায়। আমরা এটা দেওয়া যাচ্ছি না এত জটিলে। যখন আমরা পজিশন যখন 1 এ আছি, তাহলে ফেজ 2 এর অবস্থা কি তখন? এই যে ফেজ 2 আছে, তার ম্যাগনিটিউড কত? সর্বোচ্চ না? ম্যাগনিটিউডটা সর্বোচ্চ, তাহলে কত হবে? সেই ম্যাগনিটিউডটা হচ্ছে আবার নেগেটিভ না, যেহেতু সে নিচের দিকে আছে। তাহলে এখন রেজাল্টেন্ট ফেজ যেটা হবে, সেই রেজাল্টেন্ট ফেজ হচ্ছে এই দুইটার ভেক্টর সাম, আর কিছুই না, দ্যাট ইজ ফাই আর ইকুয়ালস টু ফাই 1 প্লাস ফাই 2। যেহেতু ফাই 1 অলরেডি আমাদের 0, সো আলটিমেটলি রেজাল্টেন্ট ফ্লাক্স যেটা থাকবে দ্যাট ইজ ফাই আর, এই জিনিসটা হবে অনলি ডিউ টু দা ফেজ 2। ঠিক আছে না? তাহলে ফেজ 2 এর ম্যাগনিটিউড যেহেতু তোমার হাইয়েস্ট, দ্যাট ইজ ফাই এম, দ্যাট ইজ রেজাল্টেন্ট এর ম্যাগনিটিউড কত হবে? ফাই এম। আবার তোমার এই ফেজ 2 যেটা আছে তার ডিরেকশন হচ্ছে কি একদম সোজা নিচের দিকে না? নিচের দিকে, তো কোনো কনফিউশন তো নাই, একদম যে নিচের দিকে হয় তাহলে আলটিমেট রেজাল্টেন্টের ডিরেকশন কোন দিকে? ডাউনওয়ার্ড। জাস্ট একটা ভেক্টর দিয়ে আমরা নিচের দিকে দেখাইলাম। সো এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি পজিশন। এখন যদি আমরা একটু অ্যাডভান্স হই, যেহেতু আমাদের ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটি এগুলো তো আর বসে নাই, এগুলো সময়ের সাপেক্ষে তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটাই চেঞ্জ করবে। আমরা একটু টাইম স্লট যদি আগাই, দেখলাম 45 ডিগ্রি পজিশন আমাদের কি অবস্থা, 1 নাম্বার পজিশন এটাকে আমরা ধরতেছি। দেখা যাচ্ছে এই সময় তোমার পজিটিভ ডিরেকশনে ফেজ 1 এর কিছু ভ্যালু আছে, আবার নেগেটিভ ডিরেকশনে আমাদের ফেজ 2 এর কিছু ভ্যালু আছে। ঠিক আছে? এখন আমরা ধরে নিলাম এই 1 নাম্বার পয়েন্টের সাপেক্ষে ফাই 1 এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে ফাই এম বাই √2, এবং ফাই 2 এর যে ম্যাগনিটিউড সেটাও সেম ম্যাগনিটিউড, সেটা হচ্ছে মাইনাস ফাই এম বাই √2। কথা বুঝতে পারছি? যেহেতু সে নেগেটিভ ডিরেকশন আছে, আমি জাস্ট ম্যাগনিটিউডটাকে চাইলে মাইনাস দ্বারা ডিনোট করতে পারি, আবার তুমি যদি পরম মান নাও তখন সেক্ষেত্রে জিনিসটা পজিটিভ হয়ে যাবে। সো আমরা জাস্ট এর পরের সিনারিও যদি চিন্তা করি, হয় থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, তখন হচ্ছে তোমার ফাই 1 হচ্ছে কত? ফাই এম বাই √2, এবং ফাই 2 হচ্ছে কত? ফাই এম বাই √2। এখন আমরা যদি রেজাল্টেন্ট নিই তাহলে কত পাবো? দুইটা ভেক্টর কোয়ান্টিটি যদি আমরা রেজাল্টেন্ট নেই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি অ্যাপ্লাই করি তাহলে কত হয়? অথবা কার্টেসিয়ান ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, ফাই এম বাই √2 হোল স্কয়ার প্লাস ফাই এম বাই √2 আলটিমেটলি হচ্ছে কত? ফাই এম। যেটা রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা কত পেলাম আমরা? ফাই এম পেলাম। তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে এখন? পজিটিভ, উপরের দিকে। উপর দিকে হবে।
ধরো আমরা আগে ছিলাম কোথায়, 0 ডিগ্রি পজিশন এখানে ছিলাম, এখন হচ্ছে তোমার এই রেফারেন্স যেটা আছে এটা হচ্ছে রেফারেন্স। ধরো আমাদের এই পজিশন রেফারেন্স হচ্ছে কত, 5 1 5 √2, আর নিচের দিকে আছে কত 5 √2। সো আলটিমেটলি রেজাল্টেন্ট যদি আমরা নিই তাহলে তাদের মাঝ বরাবর পাবো না, যে দুইটার ম্যাগনিটিউড সেম। তুমি যদি tan ইনভার্স করো তাহলে কত হবে, 45 ডিগ্রি। কথাটা বুঝো নাই? এই দুটো কমপ্লেক্স প্যারামিটার, একটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের রিয়েল এক্সিস, এক্স এক্সিস আছে আমাদের কত 5/√2, আর ইমাজিনারি ওয়াই এক্সিস কত আছে এখন নেগেটিভ ওয়াই এক্সিস -5/√2। সো আলটিমেটলি তুমি যদি tan ইনভার্স করো তাহলে কত পাও, tan ইনভার্স সমান হচ্ছে কত y/x, y/x করলে কত পাই 5/√2/5/√2, দ্যাট ইজ আলটিমেটলি 1। tan ইনভার্স 1 এর মান কত 45 ডিগ্রি। সো রেজাল্টেন্টের পজিশনটা হবে আলটিমেটলি এই দুইটা যে তোমার কম্পোনেন্ট আছে, উপাংশ আছে, সেই উপাংশের মাঝ বরাবর 45 ডিগ্রি পজিশনে। সো এই 2 নাম্বার পজিশনে আমরা যদি রেজাল্টেন্টের পজিশনটাকে যদি তার আগের পজিশনের সাথে কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে সে আগে ছিল তোমার 0 ডিগ্রি পজিশন, সেকেন্ড কেসে কি হলো, সে 0 ডিগ্রি পজিশন থেকে জাস্ট 45 ডিগ্রি মুভ করলো বা শিফট করলো, এবং সে শিফট হচ্ছে কোন দিকে, ক্লকওয়াইজ। আমরা ধরে নিলাম সে ক্লকওয়াইজ ডিরেকশনে সে 0 ডিগ্রি পজিশন থেকে 45 ডিগ্রি পজিশনে সে শিফট করলো। থার্ড পজিশনে যদি আমরা যাই, এর পরবর্তী সিনারিও কোনটা, 2 নাম্বার যে পয়েন্ট, সেই 2 নাম্বার পয়েন্টে দেখা যাচ্ছে তোমার এই ফেজ 2 এর ভ্যালু হচ্ছে কত, যেহেতু সে তোমার 0 এক্সিস কে ক্রস করছে, এই পয়েন্টটা কত, ফেজ 2 এর মান 0, এবং ফেজ 1 এর মানটা কত হাইয়েস্ট, দ্যাট ইজ দ্য পিক ভ্যালু 5m। তাহলে আলটিমেটলি এখন রেজাল্টেন্টের ডিরেকশন ইনিশিয়াল যে পজিশনটা ছিল সেই ইনিশিয়াল পজিশন থেকে সে 90 ডিগ্রি উপরের দিকে গেল। কথাটা বুঝতে পারছি? এই দুইটা পয়েন্ট কি বোঝা গেছে, 0 1 এবং 2? 2 নাম্বার পয়েন্টের ক্ষেত্রে স্যার 5 1 এর ডিরেকশনটা স্যার ওখানে বাম দিকে দিছে, ওটা ডান দিকে হওয়ার কথা না স্যার, ওটা তো প্লাস। না, এটা তুমি চাইলে ডান দিকে করতে পারো, তখন তোমার রোটেশনটা কাউন্টার ক্লকওয়াইজ হবে আর কি। তুমি জাস্ট 5 1 কে যদি তুমি এদিকে আঁকো, ধরো আমি 0 থেকে ডান দিকে আঁকলাম, একই জিনিস, তখন তোমার এই রেজাল্টের ডিরেকশনটা কোন দিকে হবে, ডান দিকে হবে, ডান সমস্যা দিকে নাই। হবে। হ্যাঁ, আমরা জাস্ট এখানে বইয়ের মতো বলতেছি, বইতে যেহেতু তারা ধরে নিছে তোমার রেজাল্টের ডিরেকশনটা হচ্ছে কি ক্লকওয়াইজ, মানে রেজাল্টেন্টটা সব সময় ঘড়ির কাঁটার দিকে করলো। সো ওটার জন্য তার কম্পোনেন্ট গুলোকে তারা হচ্ছে বাম দিকে এবং নিচের দিকে এইভাবে ড্র করছে আর কি। তুমি চাইলে ওটাও করতে পারো, তুমি যেটা বললা, তুমি যদি রিয়েল এক্সিস যদি পজিটিভ এক্সিস ড্র করো তখন হচ্ছে রেজাল্টের ডিরেকশনটা কোন দিকে হবে, ডান দিকে। জাস্ট ডান দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে আর কি, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, ওটাও সম্ভব, এটাও পারা যাবে। সো এখন যদি 3 নাম্বার এই 3টা পয়েন্ট কি যদি বোঝা যায়, তাহলে পরবর্তী পজিশনে যদি আমরা যাই, নাম্বার 3 যে পয়েন্টটা আছে যেটা চতুর্থ পজিশন, এখন হচ্ছে অ্যাঙ্গেল কত 135। সো এই ক্ষেত্রে 5 1 এবং 5 2 দুইটা পরস্পরকে ইন্টারসেক্ট করলে ম্যাগনিটিউড কি সেম হবে না ডিফারেন্ট হবে? যদি দুইটা ফ্লাক্স সেম হবে, অবশ্যই ম্যাগনিটিউড সেম হবে। আর এখানে তুমি আরেকটা কোয়েশ্চেন করতে পারো যে সবসময় তো স্যার আপনি দেখাচ্ছেন কি 5 1 এর মান এবং 5 2 এর মানটা সেম, তাই না? এখন ডিফারেন্ট হলে কি হবে আসলে, ধরো এমন একটা পজিশন আমি গেলাম, ধরো এটা হচ্ছে 55 ডিগ্রি, 55 ডিগ্রিতে গেলে এই 5 1 এর মান কি তখন আর 5/√2 থাকবে? না স্যার, অবশ্যই ডিফারেন্ট হবে। ধরো আমি ধরে নিলাম এটার ভ্যালু হচ্ছে, ধরো আমি দিলাম √3 5m ডিভাইড বাই 2, আর এটার ভ্যালু ধরো আমি দিলাম সামথিং লাইক 5m/√3, ঠিক আছে না? যে কোনো একটা ভ্যালু আমি দিছি আর কি। কিন্তু তুমি যেটা এই ইকুয়েশন অনুযায়ী অথবা এই ভেক্টর ফর্মুলা অনুযায়ী তুমি যে পয়েন্টে যাও না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি দুইটা রেজাল্টেন্ট নিবা সবসময় তার ম্যাগনিটিউড কত পাবা, এই 5 পাবা। কথাটা বুঝাইতে পারছি? জাস্ট আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে, যেহেতু আমাদের আসল জিনিস হচ্ছে ক্যালকুলেশনটা না, আমাদের জিনিসটা হচ্ছে এই যে রেজাল্টেন্টের ম্যাগনিটিউডটা সবসময় যে 5 থাকবে, এবং সে যে তোমার 0 ডিগ্রি পজিশন থেকে আস্তে আস্তে একটা পার্টিকুলার স্টেপ বাই স্টেপ সে রোটেট করবে, এই জিনিসটা প্রুফ করা। সো আসলে আমরা জটিল ক্যালকুলেশন আগে জাস্ট মানে সেম ভ্যালু গুলো ধরে নিচ্ছি আর কি। কথাটা বুঝাতে পারছি? তুমি এই যে টোটাল যে হাফ সাইকেল আছে 0 to 180 ডিগ্রি, তুমি যে কোনো পয়েন্ট নাও নাই কেন, যে কোনো একটা পয়েন্ট, সাপোজ আমি এই পয়েন্টটা নিলাম, 2 এবং 3 এর মধ্যবর্তী যদি এই পয়েন্টটাও নিই, এই পয়েন্টে তুমি যদি দুইটা ফ্লাক্সের যে ম্যাগনিটিউড আছে তাদের যদি যোগ করো, আলটিমেটলি তুমি কত পাবা, সবসময় 5 পাবা। আমার কথাটা বুঝতে পারছো আমি আসলে কি বুঝাতে চাইছি? কোনো কনফিউশন আছে এর মধ্যে? কনফিউশন নাই? যদি না থাকে তাহলে আমরা আগাই। তাহলে 3 নাম্বার পজিশনে কত, আমাদের অ্যাঙ্গেল হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এই দুইটা ফেজ যদি পরস্পরকে ইন্টারসেক্ট করলো তাদের ম্যাগনিটিউড সেম। তাহলে এই জায়গায় আমরা ম্যাগনিটিউডটা ধরে নিলাম কত, 5m/√2 এবং 5m/√2। সো এই দুটাকে যদি আমরা যোগ করি আসলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5m। আর যদি যেহেতু দুইটারই ম্যাগনিটিউড সেম, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ রেজাল্টেন্টটা জাস্ট দুইটা কম্পোনেন্টের ঠিক মিডল পজিশনে থাকবে।
অর্থাৎ আগের পজিশনের সাথে যদি আমরা তুলনা করি, অর্থাৎ 90 ডিগ্রি পয়েন্ট থেকে জাস্ট 45 ডিগ্রি শিফট করে 135 ডিগ্রি পজিশনে সে আসলো। অর্থাৎ রেজাল্টেন্টটা এখন কোথায় আছে? 45 ডিগ্রি শিফট করছে। এরপরও যদি আমরা 180 ডিগ্রি পজিশনে আমরা যাই, এই 4 নাম্বার পজিশনে যদি আমরা আসি, তাহলে কি হবে? এখন ফ্লাক্স φ1 হচ্ছে 0, আর তাহলে এক্সিস্টিং ফ্লাক্স কে φ2, এবং φ2 এর ম্যাগনিটিউড কত এই 4 নাম্বার পজিশনে? পিক ভ্যালুর সমান। 4 নাম্বার পজিশনে তোমার এই φ2 এর ম্যাগনিটিউড হচ্ছে কত? পিক না ম্যাক্স জি স্যার। ম্যাক্সিমাম, এবং φ1 কত? 0। যদি φ1 যে 0 হয়ে যায়, আর হচ্ছে ফেজ 2, এটা হচ্ছে কোন ডিরেকশন আছে? পজিটিভ ডিরেকশন আছে না নেগেটিভ ডিরেকশনে আছে? পজিটিভ। পজিটিভ। যখন আমরা শুরু করেছিলাম, একটু খেয়াল করো জিনিসটা, এই জিনিসটা বুঝলে শেষ। সেটা হচ্ছে আমরা যখন 0 তে ছিলাম, তখন তোমার ফেজ 2 ছিল আর ফেজ 1 ছিল 0, কিন্তু ফেজ 2 এর ডিরেকশন ছিল কোন দিকে? নেগেটিভ, যেটা নিচের দিকে ছিল। সো রেজাল্টের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। কিন্তু 4 নাম্বার পজিশনে, যেটা একটা হাফ সাইকেল কমপ্লিট করার পর 0 to 180 ডিগ্রি, আমরা দেখতে পাচ্ছি আবার ঠিক আগের সিনারিওটা আমরা রিপিটেশন দেখতে পাচ্ছি, যেটা ফেজ 1 0 হয়ে যাচ্ছে এবং ফেজ 2 হচ্ছে হাইয়েস্ট, যেটা হচ্ছে পিক ভ্যালু, বাট ডিরেকশনটা হচ্ছে কোন দিকে? জাস্ট রিভার্স, মানে উল্টা। যেহেতু সে উপরের দিকে আছে, সো রেজাল্টের ডিরেকশন হবে পজিটিভ। সো আলটিমেটলি রেজাল্টের ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে হবে। সো আমরা দেখতে পাচ্ছি একটা 0 to 180 ডিগ্রি টাইম পিরিয়ডে দুইটার ফ্লাক্সের দরুন, যেহেতু দুইটা ফ্লাক্সের ম্যাগনিটিউড তোমার ভিন্ন ভিন্ন, কিছু কিছু পয়েন্টে তাদের ম্যাগনিটিউড সেম হচ্ছে, ওটা সমস্যা নাই, কিন্তু তাদের ডিরেকশনটা হচ্ছে তোমার টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, এবং সাথে সাথে তাদের দুইটা যোগফল করে আমরা যে রেজাল্টেন্টটা পাই, যে ভেক্টর সামেশন করলে, সেই রেজাল্টেন্টের তোমার ম্যাগনিটিউডটা সবসময় ঠিক থাকবে, কিন্তু তার ডিরেকশনটা হচ্ছে কি তোমার স্টেপ বাই স্টেপ চেঞ্জ হয়ে, মানে একটা পার্টিকুলার ডিরেকশনে সে তোমার 0 ডিগ্রি পজিশন থেকে 180 ডিগ্রি পজিশন পর্যন্ত একটা পার্টিকুলার ডিরেকশনে সে একটা রোটেশন দিবে, যে রোটেশনটা হচ্ছে কোন দিকে? ক্লকওয়াইজ ডিরেকশনে। আর তুমি যদি জাস্ট উল্টা ক্যালকুলেশনটা করো, যেটা φ1 কে যদি তুমি রিয়েল পজিটিভ অ্যাক্সিসের দিকে দাও, তখন এই রেজাল্টেন্ট যেটা আছে সেটা ডিরেকশন হবে তোমার কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ সে উপর দিয়ে ঘোরা শুরু করবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, সে 0 ডিগ্রি পজিশন থেকে যখনই আমার হচ্ছে দুইটা তোমার ফ্লাক্স একটা হাফ সাইকেল কমপ্লিট করলো, তখন এই রেজাল্টেন্ট ফ্লাক্সটা 0 ডিগ্রি থেকে সে নিচের থেকে জাস্ট তার উপরের দিকে শিফট হয়ে গেল, অর্থাৎ সে একটা হাফ রেভলিউশন সম্পন্ন করলো। এখন তুমি যদি আবার 180 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত আবার ক্যালকুলেশন করো, যদি আরো 4টা স্টেপে যদি তাকে ভাগ করো, তাহলে তুমি যেটা পাবা, একদম 180 ডিগ্রি পজিশন থেকে তুমি এই ডান দিকে ঘুরে তখন আবার এই 0 পজিশনে তুমি ফিরে আসতে পারবা। সো আলটিমেটলি এখানে যে রেজাল্টেন্ট ফ্লাক্স, সেই রেজাল্টেন্ট ফ্লাক্সটা কি আসলে স্টেডি আছে, নাকি তার পজিশনটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে? চেঞ্জ হচ্ছে। অবশ্যই চেঞ্জ হচ্ছে, যদিও তার ম্যাগনিটিউডটা সবসময় ফিক্সড, ম্যাগনিটিউডটা φm এ ফিক্সড। 4টা ক্যালকুলেশন আমরা দেখছি ম্যাগনিটিউড φm, কিন্তু তার ডিরেকশনটা সবসময় কি হচ্ছে? রেজাল্টেন্টের ডিরেকশন সবসময় তার কম্পোনেন্ট গুলো ডিরেকশন চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সো আমরা আসলে যদি কনক্লুড করি, আমরা বলতে পারি, আমরা একটা স্টেটরে যদি পলিফেজ সাপ্লাই দিই, আমি এখন 3 ফেজও বলতেছি না, 2 ফেজও বলতেছি না, যদি পলিফেজ সাপ্লাই দিই, দ্যাট ইজ ফেজ যদি একের অধিক হয়, তাহলে সেখানে আমরা যে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফ্লাক্স যেটা পাবো, তার ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট থাকবে, কিন্তু তার ডিরেকশনটা আলটিমেটলি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে একটা তোমার স্পিড নিয়ে ঘুরবে, একটা সার্টেন স্পিড, যেটাকে আমরা নাম দিলাম সিনক্রোনাস স্পিড, এবং এই সিনক্রোনাস স্পিডটা আমরা এই ইকুয়েশনের সাহায্যে আসলে ক্যালকুলেশন করতে পারবো, যেটা হচ্ছে 120 f/p rpm, যেটা রেভলিউশন পার মিনিট। সো আমরা যদি 3 ফেজ করি, তাহলে কি হবে? আর কিছু হবে না, জাস্ট এখানে আমরা আরেকটা ফেজ নিয়ে আসবো, তখন হচ্ছে 120 ডিগ্রি শর্ট থাকবে। তখন যদি আমরা 30 ডিগ্রি করে ভাগ করি, তো আলটিমেটলি আমরা 3টা ফেজ যোগ করলেও চাইলে আমরা একই জিনিস আমরা ডিরেক্ট করতে পারবো। আমাদের অতটুকু দরকার নাই। আমরা যদি পরীক্ষায় আসে, মানে একটা ইন্ডাকশন মোটরে, যেটা একটা পলিফেজ ইন্ডাকশন মোটরে কিভাবে হচ্ছে তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়, তাহলে হচ্ছে আমরা এই ফিগারগুলো একটু ড্র করবো, এবং সাথে সাথে হচ্ছে এই বর্ণনাটা একটু দিব আর কি। জিনিসটা বোঝা গেছে? জি স্যার, মোটামুটি। এখন যদি সিঙ্গেল ফেস হয়, আমি যদি একটা কোয়েশ্চেন করি, ধরো আমি যদি সিঙ্গেল ফেস হয়, ধরো এখানে আমার পলিফেস নাই, ধরো এই পলিফেসটা নাই, তাহলে সিঙ্গেল ফেস হলে আসলে কি হবে, কে বলতে পারবা? ধরো আমার এই ফেসটা বাদ, জাস্ট একটাই সাইনোসয়েডাল ওয়েভফর্ম আছে। সেক্ষেত্রে তো স্যার কোনো রেজাল্টের নেওয়ার দরকার নেই স্যার, ওটাই তো 180 ডিগ্রি। ওটাই রেজাল্টেন্ট। তাহলে কি আমরা কোনো ইউনিফর্ম রোটেশন পাবো? একটু বুঝো। এতক্ষণ বলতে রোটেশনটা আমরা পাচ্ছি, এটা ইউনিফর্ম না, মানে জি সে স্যার। হচ্ছে একই ডিরেকশনে রোটেট করতেছে। একটু সবাই খেয়াল করো, 45 ডিগ্রি স্টেপে সে ধরো এক নাম্বার পজিশন ছিল এই জায়গায়, 2 নাম্বার পজিশন আসলো 45 ডিগ্রি, 3 নাম্বার পজিশন 90 ডিগ্রি, 4 নাম্বার হচ্ছে সে 135 ডিগ্রি, ঠিক আছে না? আবার চতুর্থ পজিশনে সে কোথায় গেল? 180 ডিগ্রি পজিশনে গেল। দ্যাট ইজ স্টেপ বাই স্টেপ সে তোমার একই ডিরেকশনে ইউনিফর্মলি রোটেট করছে। এখন ধরো আমি একটা সিঙ্গেল ফেজ করে দিলাম, দ্যাট ইজ আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর করে দিলাম, তাহলে কি হবে?
রেজাল্টেন্ট যেটা পাবো সেটা হচ্ছে তোমার ম্যাগনিটিউডটা কি সেম থাকবে? ম্যাগনিটিউড অবশ্যই সেম থাকবে না, না স্যার সেম থাকবে। ম্যাগনিটিউডটা ভিন্ন ভিন্ন হবে, একবার পিক হবে আর একবার জিরো হয়ে যাবে। সো আলটিমেটলি রোটেশন কি আমরা পাবো নাকি পাবো না? একটু চিন্তা করো, রোটেশন পাওয়া যাবে? রোটেশন তো স্যার পাওয়া যাওয়ার কথা, কারণ অ্যাঙ্গেল তো চেঞ্জ হবে। অ্যাঙ্গেল চেঞ্জ হলে রোটেশন পাবো? এক্ষেত্রে আসলে আমরা যে রোটেশনটা পাই সেটা হচ্ছে, আমি যদি একটু দেখাই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যদি ভেক্টর সামেশন আমরা করি তখন হচ্ছে আমাদের যদি এটা যদি মূল বিন্দু হয় তখন দেখা যাবে যে তো আমাদের এই যে সাইনোসয়েডাল ওয়েভ যেটা আছে সেটা হচ্ছে একবার কি পিক আর একবার হচ্ছে কি, মানে একবার হচ্ছে ক্র্যাস্ট আর একবার হচ্ছে কি ট্রাফ। পজিটিভ দিক একটু। হ্যাঁ, একবার হচ্ছে তোমার পজিটিভ দিকে হাইয়েস্ট হচ্ছে, আবার হচ্ছে নেগেটিভ দিকে হাইয়েস্ট হচ্ছে। আলটিমেটলি আমরা রেজাল্টেন্ট যেটা পাবো সেটা হচ্ছে একবার পজিটিভ দিকে তোমার হাইয়েস্ট হবে, আর একবার কি হবে জাস্ট তার অপোজিট ডিরেকশনে নেগেটিভ দিকে কি হবে হাইয়েস্ট হবে। সো আলটিমেটলি আমি যদি এই জিনিসটা দিয়ে যদি একটা রোটর বানাই, ধরো আমি এরকম একটা রোটর বানাইলাম, এই রোডটা আসলে কি করবে, ধরো এটা যদি তার রেফারেন্স এক্সিস হয়, এই রোডটা আসলে রেফারেন্স এক্সিস সাপেক্ষে একবার ডান দিকে একটু করে রোটেশন দিবে, যেহেতু তোমার এই ফ্লাক্সটা একদিকে তোমার ডান দিকে একবার হাইয়েস্ট হচ্ছে ধরো, আর পাশে কি করবে এই রেফারেন্স এক্সিস সাপেক্ষে বাম দিকে একবার রোটেশন দিবে। কথাটা বুঝাতে পারছি? কারণ ফ্লাক্সের ডিরেকশন একবার হচ্ছে পজিটিভ আর একবার হচ্ছে কি নেগেটিভ, অর্থাৎ এই যে লিনিয়ার যে পয়েন্ট যেটা আছে এই পয়েন্ট বরাবর সে তোমার আসলে মানে ফ্লাকচুয়েশন করতেছে, মানে আসা যাওয়া করবে, একবার বাড়বে একবার কমবে। এটা তুমি একবার ডান দিকে রোটেশন পাবা আর একবার কোন দিকে পাবা, বাম দিকে রোটেশন পাবা। তো এই রোটেশনটাকে রোটেশন যে নাই তা না, রোটেশন একটু আছে। তুমি একটা যদি টোটাল যদি একটা রোটর চিন্তা করো, সে একটু বাম দিকে একবার রোটেশন দেবে, ডান দিকে রোটেশন দেবে। তো মোটরে এই রোটেশনটা আমরা চাই? না অবশ্যই স্যার। চাই না, এটা হচ্ছে তোমার নন ইউনিফর্ম একটা রোটেশন। সো এই ক্ষেত্রে যেটা করবে, যদি সিঙ্গেল ফেজ সাপ্লাই সরাসরি আমরা যদি সিঙ্গেল ফেজ একটা ইন্ডাকশন মোটরে দিয়ে দেই, সে মোটরটা কিছুই করবে না, সেটা জাস্ট মানে ভাইব্রেট করতে থাকবে আর কি, যেটাকে আমরা আসলে বলে থাকি বাজিং রোটেশন। মানে সেটা আসলে কোনো ইউনিফর্ম রোটেশন দিবে না, সে জাস্ট হচ্ছে কাপাকাপি করতে থাকবে। ক্যাপাসিটর দিয়ে দিলে হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন যদি আমরা ক্যাপাসিটর লাগাই তাহলে কি হবে, একটা ফেজ ডিফারেন্স এখানে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে না? যদি একটা ফেজ ডিফারেন্স পাই, ধরো যে কোনো একটা ডিরেকশনে যদি আমরা ফেজ ডিরেকশনে পাই, তখন আমরা ধরো নেগেটিভ ডিরেকশন যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছিল সেটাকে আমি কাট করে দিলাম, জাস্ট পজিটিভ ডিরেকশনের ফ্লাক্সটা আমি রাখলাম, তাহলে যেটা হবে জাস্ট পজিটিভ ডিরেকশনের ফ্লাক্সটা তোমার বাড়বে কমবে। সো আলটিমেটলি আমরা ওই ডিরেকশনে কি পাবো, একটা ইউনিফর্ম রোটেশন পাবো আর কি। ও যেটা বলছো সেটা বুঝতে পারছো? না স্যার, আরেকবার একটু বলেন আপনি। মানে এই জায়গায় আমি যেটা করতেছিলাম, আমাদের ছিল সিঙ্গেল ফেজ, যেটা সিঙ্গেল ফেজের জন্য আমি কোনো ইউনিফর্ম রোটেশন পাচ্ছি না, জাস্ট সে তোমার একটা ডিরেকশনে সে কি করতেছে, মানে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, সে অর্থাৎ স্টেডি পজিশনে আছে, জাস্ট ভাইব্রেট করতেছে। এখন যদি আমি স্প্লিট ফেজ করতে পারি, অর্থাৎ এই জায়গায় যদি আমি আরেকটা ফেজ ক্রিয়েট করতে পারি আগের মতোই, যদি টু ফেজ সিস্টেমের মতো, যদি একটা ক্যাপাসিটি ইউজ করে যদি আমি আরেকটা ফেজ সৃষ্টি করতে পারি, তাহলে যেটা দেখা যাবে তোমার এই যে তোমার লিনিয়ার যে মুভমেন্ট যেটা আছে, অর্থাৎ সে একদিকে বাড়তেছিল আর একদিকে কমতেছিল, জাস্ট যে কোনো একটা ডিরেকশনে তাকে যদি আমি ফ্লাক্সটাকে সবসময় বাড়তে দেই, অর্থাৎ আইদার বাম দিকে আমি ফ্লাক্সটাকে বাড়তে দিলাম, অর্থাৎ আইদার অর্থাৎ বাম দিকে ডান দিকে আমি ফ্লাক্সটাকে বাড়তে দিলাম, যেটা করবো যদি একই ডিরেকশনে যদি ফ্লাক্সটা সবসময় বাড়তে থাকে, সো আলটিমেটলি রোটেশনটা কোন দিকে হবে, সবসময় একই ডিরেকশন হবে আর কি। সো আমরা যেটা করতেছি আলটিমেটলি সিঙ্গেল ফেজ হিসেবে তাকে স্টার্ট না করে, জাস্ট এট দ্য মোমেন্ট অফ স্টার্টিং একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের সাথে যদি আমরা ক্যাপাসিটর ইউজ করতে পারি, সো সেক্ষেত্রে আমরা আসলে দুইটা ফেজ ক্রিয়েট করতে পারি আর কি। আর যেখানে দুইটা ফেজ থাকবে সেখানে রেজাল্টেন্ট থাকবে, আর রেজাল্টেন্টটা কোন দিকে যাবে, যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে তখন সে রোটেট করা শুরু করবে আর কি। কথাটা বুঝছো? স্যার এই ক্ষেত্রে ক্যাপাসিটর লাগানোর পর কি স্যার যে নেগেটিভ সাইডটা থাকবে না? ওটা তোমার কানেকশনের উপর ডিপেন্ড করছে। তুমি যদি ফেজটা এমন ভাবে ক্রিয়েট করো যে তুমি নেগেটিভ ডিরেকশনে ঘুরাবা, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ ঘুরাবা, তাহলে তো হচ্ছে তোমার এই নেগেটিভ ডিরেকশনে ফ্লাক্সটা বাড়বে, একটা ফ্লাক্স তো তোমার বেনিশ হয়ে যাবে তখন, তোমার আরেকটা ফ্লাক্স থাকবে। যদি ক্যাপাসিটর কানেকশনটা এমন হয় যে তুমি চাও সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, স্বাভাবিকভাবে আমাদের মেশিনের রোটেশন কোন দিকে হয়, কাউন্টার ক্লকওয়াইজ। মোটরের ক্ষেত্রে আর জেনারেটরের ক্ষেত্রে আমরা ধরে নিই এটা একটা রুল আর কি, যে আমরা ধরে নিই মোটরের জেনারেটরের ক্ষেত্রে কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে আর কি। সো আবার ওই ক্যাপাসিটরটা সবসময় তোমার কানেকশন থাকবে না, জাস্ট মনে করো আমাদের যে ফ্যান গুলো আছে সেখানে দুই ধরনের ক্যাপাসিটর আছে, একটা হচ্ছে তোমার স্টার্টিং ক্যাপাসিটর, অর্থাৎ স্টার্টিং এ তো তোমার এই ফেজ ডিফারেন্সটা দরকার, তাই না? তুমি যদি তাকে একটা ডিরেকশন যদি একবার ঘুরে দিতে পারো, অথবা হাতেও যদি তুমি একবার ঘুরে দিতে পারো, সে ফ্লাক্সটা আসলে ওইদিকেই সাস্টেন করবে, অর্থাৎ সে তার ইউনিফর্ম রোটেশনটা তখন একটা নির্দিষ্ট ডিরেকশনে হবে। সো আলটিমেটলি যে ক্যাপাসিটরটা থাকে যেটা হচ্ছে রানিং স্টার্টিং ক্যাপাসিটর, সেই স্টার্টিং ক্যাপাসিটরটা হচ্ছে জাস্ট স্টার্টিং পিরিয়ডে তোমার এই ফেজ ডিভাইসটা ক্রিয়েট করে সে ডিসকানেক্ট হয়ে যাবে, তারপর মোটরটা চলা শুরু করবে। তারপর আবার অনেক ক্ষেত্রে হচ্ছে যদি আমাদের টর্ক বেশি হয় বা স্পিড যদি কন্ট্রোল করা দরকার পড়ে, সেই জায়গায় হচ্ছে তোমার রানিং ক্যাপাসিটর নামে একটা ক্যাপাসিটি ইউজ করা হয়। কথা বুঝতে পারছে? ওই ক্যাপাসিটরটা হচ্ছে তোমার ওই স্পিডটাকে কন্ট্রোল করার জন্য বা টর্ক কন্ট্রোল করার জন্য আবার কাজ করে থাকে আর কি।
তো সিঙ্গেল ফেজ সাপ্লাই যদি আমরা দেই, সিঙ্গেল ফেজ দিয়ে আমরা হচ্ছে তোমার ইউনিফর্ম কোনো রোটেশন আমরা পাই না, যে রোটেশনটা আমরা পাই সেটা হচ্ছে লিনিয়ার, যেটা আমাদের কোনো কাজে আসবে না। সো আলটিমেটলি ওই সিঙ্গেল ফেজকে ভেঙে তখন হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা ফেজ ক্রিয়েট করতে হবে, যেটাকে আমরা বলতেছি আসলে স্প্লিট ফেজ। এটা হচ্ছে সিঙ্গেল ফেজের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, যে সিঙ্গেল ফেজ দিলে হচ্ছে আমরা নিজের থেকে, অর্থাৎ মোটরে যদি আমরা সিঙ্গেল ফেজ দেই, সেই মোটরটা মানে সেলফ স্টার্ট হতে পারবে না, তো নিজে নিজে স্টার্ট হতে পারবে না। তাকে স্টার্ট করার জন্য আমাদের অক্সিলারি কিছু উইন্ডিং বা অক্সিলারি কিছু ডিভাইস যেমন ক্যাপাসিটর ইউজ করতে হবে। কিন্তু আমরা যদি থ্রি ফেজে চলে যাই, থ্রি ফেজের একটা অ্যাডভান্টেজ হচ্ছে, বা পলি ফেজে চলে যাই, সেখানে অক্সিলারি কোনো উইন্ডিং লাগতেছে না, যেহেতু যে সাপ্লাইটা আমরা দিচ্ছি সেখানে তিনটা সাপ্লাই যেহেতু পরস্পরকে হচ্ছে কি একটা নির্দিষ্ট ফেজ ডিফারেন্স ক্রিয়েট করে থাকে। যদি আরেকটা ফেজ আমরা ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে তারা নিজের থেকে আসলে একটা তোমার সেলফ জেনারেটিং টর্ক, বা যেটা আমরা বলে থাকি হচ্ছে সেলফ স্টার্টিং যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, সেটা আসলে তারা তৈরি করতে পারবে। কতটা বোঝা গেছে? জি স্যার, বুঝছি। অনেক কিছুই বলা হইলো, আসলে জিনিসগুলো একটু অ্যানালাইজ করতে হয়। তো এটা হচ্ছে আমাদের কিভাবে টর্ক প্রডিউস হচ্ছে। এখন এই জিনিসটা আমি পড়াচ্ছি না, হোয়াই ডাজ দ্য রোটর রোটেট, এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে বলছি, এটা আমাদের বইতে আছে। যে কথাগুলো আছে মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল, একটা ইন্ডাকশন মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল যে জিনিস, এই জিনিসটা হচ্ছে সেম জিনিস। এই জিনিসটা একটু পড়লে বুঝতে পারবে, এটা তো আমি আর যাচ্ছি না। এখানে কিছু এক্সাম্পল আছে, ছোট ছোট এক্সাম্পল, এগুলো হচ্ছে আমাদের তেরেজার বই থেকে আমরা নিয়েছি। এক্সাম্পল করে একটু করতে হবে অবশ্যই, একটু খুবই সিম্পল। আমরা জাস্ট ইন্ডাকশন মোটরের একটু আগে যে এক্সাম্পলটা দেখছি, এই এক্সাম্পলের যে চারটা ধাপ আছে, এখানে প্রতিটা ধাপ এখানে আসলে একটু সেপারেটলি করা হয়েছে আর কি, যে সেম জিনিস, এটা একটু তোমরা দেখলে বুঝবা। এক্সাম্পল করে একটু করে নিও। তো একটু লাস্ট একটা জিনিস, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা ইন্ডাকশন মোটর আসলে টর্কটা কিভাবে প্রডিউস হয়। ঠিক আছে, একটা ইন্ডাকশন মোটর আসলে টর্কটা কিভাবে প্রডিউস হয়, এটা যদি আমি একটু মানে তৈরি করতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডাকশন মোটরে আসলে তোমার দুই ধরনের টর্ক আছে, একটা দুই ধরনের ম্যাগনেটিক ফিল্ড আছে। একটা হচ্ছে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড, আবার স্টেটরের যে ফ্লাক্স গুলো প্রডিউস হলো সেগুলো যখন রোটরকে কাট করবে, সেই রোটরের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার দরুন তাই সার্কুলেটিং আরেকটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, সেটাকে আমরা বলতেছি কি রোটর ম্যাগনেটিক ফিল্ড। এবং এই দুইটা ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারাকশন যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা ওই মেশিনের মধ্যে, সেটা যে কোনো মেশিনই হোক, ওই মেশিনের মধ্যে আমরা একটা টর্ক পাবো। ঠিক আছে, এখন একটু আগে আমরা দেখছি যে ফ্লাক্স গুলো আছে, সেগুলোকে যদি আমরা একটা সাইনোসয়েডাল প্যারামিটার দ্বারা ডিনোট করে থাকি, তাহলে আমরা এই ধরনের একটা এক্সপ্রেশন লিখতে পারি, যেখানে বিএস দ্বারা আসলে বোঝানো হচ্ছে স্টেটর কর্তৃক যে ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হচ্ছে, তার পিক ডেনসিটি বা পিক ম্যাগনিটিউড হচ্ছে বিএস। এবং এই ধরনের একটা চিত্র যদি আমরা চিন্তা করি, এখানে যে কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরে যদি আমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করি, তাহলে আসলে কি অবস্থা হবে। আজকে সিটিতে একটা কোয়েশ্চেন ছিল, কি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ছিল না রাইট হ্যান্ড রুল ছিল? লেফট হ্যান্ড ছিল। লেফট হ্যান্ড ছিল। এখন এই কন্ডাক্টরে যদি লেফট হ্যান্ড রুল ইউজ করি, তাহলে আসলে কি হয়। ধরো এই জায়গায় আমাদের একটা সিম্পল লুপ আমরা চিন্তা করলাম, আমাদের যে রোটর উইন্ডিং আছে, অনেকগুলো ওয়্যার আমরা চিন্তা করছি না, জাস্ট সিম্পল একটা লুপ। এই লুপের দুইটা প্রান্ত আমরা জানি, একটা ওয়্যারের অবশ্যই দুইটা প্রান্ত থাকে, একটা ডান পাশে আছে, একটা বাম পাশে আছে। এখন তোমরা একটু চিন্তা করো, এই বাম পাশে ডান পাশে যে ওয়্যারটা আছে, এখানে যদি আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করি, তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে, কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে। যেখানে ছোট ছোট যে তীর চিহ্নগুলো আছে, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। জিনিসটা একটু চিন্তা করে বলতে হবে, আসলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে, ফোর্সের ডিরেকশন এবং ফ্লাক্সের ডিরেকশন দেওয়া আছে, তাহলে কারেন্টের ডিরেকশনটা আসলে কোন দিকে হবে। যদি এটা পারো, তাহলে সিটি যে আনসারটা ছিল সেটাও পাবা। স্যার ইন্ডেক্স ফিঙ্গার যাবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে। হ্যাঁ ঠিক আছে, তারপর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে এখন? ফোর্স হলো স্যার থাম্ব ফিঙ্গার, আর হলো তাহলে কারেন্টের ডিরেকশন ফিঙ্গার। হ্যাঁ, মিডল ফিঙ্গারের ডিরেকশনটা কোন দিকে হবে? মিডল ফিঙ্গার বরাবর কারেন্টের ডিরেকশনটা যাবে। মানে মিডল ফিঙ্গারটা কি এখন মানে তোমাদের ফিঙ্গার যেটা আছে, একটু মুভ করো, সেটা ডিরেকশন থেকে আসলে ভিতরের দিকে হবে না বাইরের দিকে হবে, মানে কারেন্টের ডিরেকশনটা ফ্লোয়িং ইনটু দ্য পেজ নাকি ফ্লোয়িং আউট অফ দ্য পেজ হবে। আমার কথাটা বুঝছো? ফোর্সের ডিরেকশন ঠিক আছে, ফোর্সের ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড, যেটা হচ্ছে উপরের দিকে। তোমার ইন হবে, ইন হবে। হ্যাঁ, মানে ভিতরের দিকে হবে। সবাইকে স্যার। বুঝতে পারছো জিনিসটা? যদি বোঝা না যায়, তাহলে আমরা একটা অ্যানিমেশন দেখতে পারি ছোটখাটো, একটু দেখি তাইলে জিনিসটাকে দেখা যাচ্ছে। একটা ভিডিও দেখা যাচ্ছে। জি স্যার। দেখো, আমরা যদি ফোর্সের ডিরেকশন চিন্তা করি, আমাদের এই লেফট হ্যান্ড একটা হচ্ছে থাম্ব, আর একটা হচ্ছে কি ফার্স্ট ফিঙ্গার, আর একটা হচ্ছে আমাদের কি সেকেন্ড ফিঙ্গার বা ফোর ফিঙ্গার। একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, থাম্ব ডিরেকশনটা হচ্ছে ফোর্স, আর কারেন্টের ডিরেকশন হচ্ছে কোন দিকে, তোমার মিডল ফিঙ্গারের ডিরেকশন। আর এখন সেম জিনিস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ধরো আমি এই জায়গায় অ্যাপ্লাই করলাম, এই জায়গায় যদি আমরা একটু অ্যাপ্লাই করি, একটু দেখো ম্যাগনেটিক ফিল্ড, কারেন্ট এবং ফোর্স হচ্ছে উপরের দিকে। জাস্ট আমরা এই চিত্রটা একটু দেখি,
সিম্পল লুপ, ধরো একটা সিম্পল লুপ অফ ওয়্যার আছে। এখন আমি জাস্ট এই জায়গায় যদি কারেন্ট ফ্লো যদি ধরো কারেন্ট ফ্লো ডিরেকশন হচ্ছে কোন দিকে, কারেন্ট ফ্লো ডিরেকশন ধরো এখন হচ্ছে আমাদের বাইরের দিকে আছে, এবং ফোর্সের ডিরেকশন হচ্ছে কি উপরের দিকে, এবং ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হচ্ছে কি ডান দিক থেকে বাম দিকে। তার উপর দিয়ে সে ফোর্স পেল, কারেন্ট ফ্লো করতেছে কি আউট অফ দ্য পেজ। জিনিসটা বুঝছো? জিনিসটা বোঝা গেছে? ফোর্সের ডিরেকশন যখন উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যখন কোন দিকে, তোমার বাম দিক থেকে ডান দিকে, কারেন্ট ফ্লো ডিরেকশন কোন দিকে ওয়্যার থেকে বাইরের দিকে। বাহিরের দিকে। এখন জাস্ট আমি যে জিনিসটা যদি রিভার্স করে দেই, ধরো এই কারেন্ট ফ্লো ডিরেকশনটা যদি আমি চেঞ্জ করে দেই, এখন যদি কারেন্ট ফ্লো ডিরেকশনটা চেঞ্জ করে তাহলে কি হবে? নিচের দিকে। কারেন্ট ফ্লো ডিরেকশনটা চেঞ্জ করে তাহলে জাস্ট ফিঙ্গারের ডিরেকশনটা ভিতরের দিকে হয়ে যাবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সেম থাকবে, সমস্যা নাই। তখন থামের ডিরেকশন কোন দিকে হবে? নিচের দিকে। নিচের দিকে হবে। অর্থাৎ এই কন্ডাক্টর যেটা ছিল সেটা একটু আগে আমরা দেখছি যখন কারেন্ট ফ্লো ডিরেকশন ছিল তোমার কোন দিকে, কারেন্ট ফ্লো ডিরেকশন যখন ছিল ভিতরের দিকে, তখন এই ফোর্সের ডিরেকশন ছিল উপরের দিকে, অর্থাৎ এই জিনিসটা উপরের দিকে যাচ্ছিল। কিন্তু যখনই আমরা কারেন্ট ফ্লো ডিরেকশনটা চেঞ্জ করে, জাস্ট দেখো কারেন্ট ফ্লো ডিরেকশনটা যখন আমরা ইনটু দা পেজ করলাম, তখন সাথে সাথে আমাদের এই ফোর্সের ডিরেকশনটা চেঞ্জ হয়ে এই কন্ডাক্টরটা নিচের দিকে মুভ করা শুরু করবে। তো সেম জিনিস যদি আমরা আমাদের স্লাইডে অ্যাপ্লাই করি, তো এই স্লাইডে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এখন ফোর্সের ডিরেকশন উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কোন দিকে বাম দিকে ডান দিকে, তাহলে কারেন্ট ফ্লো ডিরেকশন কোন দিকে হবে? আউটগোয়িং স্যার। আউট অফ দ্য পেজ, অবশ্যই আউট অফ দ্য পেজ। এই ডট দ্বারা আসলে আউট অফ দ্য পেজ বোঝানো হচ্ছে। তাহলে এই পার্শ্ববর্তী কন্ডাক্টরের তাহলে কি অবস্থা? এখন জাস্ট উল্টা সিনারিও, ফোর্সের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন নিয়ে চিন্তা করার দরকার নাই, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সবসময় বাম দিক থেকে ডান দিকে আছে। তাহলে কারেন্ট হচ্ছে ইনটু দ্য পেজ। কথাটা বুঝতে পারছি? আর সঙ্গে আরেকটা জিনিস বোঝা যায়, যেহেতু আমরা সিঙ্গেল লুপে আছি, লুপের বাম পাশে যদি কারেন্ট যদি হয় তোমার আউট অফ দ্য পেজ, অবশ্যই কারেন্ট এই পাশে ইনটু দ্য পেজ হবে। সো এই জিনিসটা যদি বোঝা যায়, তো আমরা জানি কোন একটা কন্ডাক্টরে যদি আমরা ফোর্স পাই, তাহলে সেই ফোর্সের ইকুয়েশন ছিল অনেকটা এরকম, আমরা জেনারেটরে দেখছিলাম আই সমান হচ্ছে কত এল ক্রস বি। যেহেতু আমাদের এই তিনটা প্যারামিটার কারেন্ট, ফোর্স এবং ম্যাগনেটিক ফ্লাক্স পরস্পরের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই ফোর্স, ম্যাগনেটিক ফ্লাক্স এবং কারেন্ট 90 তিনটা ডিগ্রি। কম্পোনেন্টে একে অপরের একই প্লেনের মধ্যে একে অপরের সাথে পারপেন্ডিকুলার না, তো 90 ডিগ্রি। সো আলটিমেটলি ক্রস, সেখান থেকে আমরা লিখতে পারি কত ILB S sin আলফা, যেখানে B হচ্ছে স্টোরেজ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, L হচ্ছে কন্ডাক্টরের লেন্থ, এবং I হলো কত ওই কন্ডাক্টরের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয়। তাহলে ফোর্স যদি আমরা জানি, আবার আমরা যেহেতু ধরে থাকি একটা লুপ, সেই লুপটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট এক্সের সাপেক্ষে রোটেশনে আছে। আমরা যদি রোটরের কথা চিন্তা করি, একটা শ্যাফটের সাপেক্ষে আমাদের রোটর রোটেশনে থাকবে, এবং ওই সেন্ট্রাল পয়েন্ট থেকে একটা কন্ডাক্টরের ডিসটেন্স যদি হয় আর, দ্যাট ইজ দ্য যে বৃত্তাকার পথে আমাদের রোটর ঘুরবে, তার রেডিয়াস যদি স্মল আর হয়, তাহলে আর ক্রস এফ যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? টর্ক পাবো। টর্ক পাবো, দ্যাট ইজ ইনডিউসড টর্ক ফর দ্য ফার্স্ট কন্ডাক্টর, যেটা হচ্ছে তোমার সেন্ট্রাল পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে আছে। সো এখানে আমি যদি ম্যাগনিটিউড চিন্তা করি, এফ এর মান যদি বসাই, তাহলে আলটিমেটলি আমরা যেটা পেলাম, এবং এটা ডিরেকশন হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে এসে ঘুরলো। তাহলে সেকেন্ড কন্ডাক্টরে কি হবে? সেম জিনিস, সেকেন্ড কন্ডাক্টর আমরা যে টর্কটা বের করি, তাহলে আমরা এই জিনিসটা পাবো। এখন আলটিমেটলি এই লুপে আসলে দুইটা টর্ক কাজ করলো, একটা হচ্ছে তোমার এইদিকে আছে, দ্যাট ইজ বা ডান সাইডে, একটা হচ্ছে বাম সাইডে। সো আলটিমেটলি লুপের টোটাল টর্ক কত হবে? দুইটা টর্কের সামেশন। সো আলটিমেটলি টোটাল টর্কটা হবে কত? টুয়াইস আর ILBS sin আলফা। এই জিনিসটা বুঝছো এতটুকু পর্যন্ত? একটু কমপ্লেক্সিটি আছে জিনিসটাতে। যেহেতু একটা টোটাল লুপের যে দুই পাশে ছিল, ওই বাকি দুইটা পাশে আসলে কোনো ফ্লাক্স কাট করবে না। কোনো ফ্লাক্স যদি কাট না করে, তাহলে সেই জায়গায় বিএস যে জিরো হয়, আলটিমেটলি ফোর্স যে জিরো হয়, তাহলে টর্ক জিরো। যে দুইটা সাইড আসলে আমাদের ফ্লাক্স কাট করবে, সেটা হচ্ছে এই পাশে যে কন্ডাক্টরটা থাকবে এবং ডান পাশে যে কন্ডাক্টর থাকবে, এই দুটো কন্ডাক্টর আসলে তোমার ফ্লাক্স কাট করবে। যেখানে ফ্লাক্স কাট করবে সেই জায়গায় হচ্ছে আমরা কিছু ফোর্স পাবো, এবং ফোর্স পেলে সেখানে আমরা টর্কও পাবো। সো আলটিমেটলি টোটাল যদি একটা লুপ চিন্তা করি, এই লুপে আসলে টর্কটা কত হবে? এই দুইটা টর্কের সামেশন। এই জিনিসটা বোঝা গেছে? তো তখন অ্যাঙ্গেলটা কি হবে? কোন অ্যাঙ্গেল? সামেশন করার পরে যে সাইন আলফা। এই সাইন আলফা অ্যাঙ্গেলটা হবে তোমার যদি এই জায়গায় একটা রেফারেন্স নাও, ওই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে তোমার এই যে লুপ আছে, সেই লুপের যে প্ল্যান, লুপের একটা তল আছে না, এই তলটা হচ্ছে তোমার রেফারেন্স এক্সের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, সেই অ্যাঙ্গেলের ডিরেকশন। এখন দুইটা টর্কে যেহেতু তোমার কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে সে আসলে ওই প্লেনের সাপেক্ষে কাউন্টার ক্লক ডিরেকশনে রোটেট করতে থাকবে আর কি। কথাটা বুঝতে পারছি? তুমি যদি একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টের জন্য তুমি যদি অ্যাঙ্গেলটা হিসাব করতে যাও, তাহলে ওই রেফারেন্সের পয়েন্টের সাপেক্ষে সে আলফা পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকবে। যে দুইটা ভেক্টর নিলাম আমরা,
বুঝা নাই? বুঝা গেছে না বুঝা নাই? স্যার, আমি আলাদা আলাদা করে বের করলাম না অ্যাঙ্গেলটা দিয়ে, তো সামেশন করার পর অ্যাঙ্গেলটা কি সেমই থাকবে? সামেশন করার পরে তো আলটিমেটলি হচ্ছে তুমি একটা ভেক্টর পেয়ে যাচ্ছ না। এখন যখন দুইটা ভেক্টর যোগ করলা তখন তো তোমার আর দুইটা ভেক্টর নাই। তারা জিনিসটা বুঝাতে পারি না বোধহয়। তুমি তো সাম করার আগে পর্যন্ত তোমার তো দুইটা ভেক্টর ছিল, ঠিক আছে না? একটা হচ্ছে টাউ ইনডেক্স 1, একটা হচ্ছে কত টাউ ইনডেক্স 2। কিন্তু যখন তুমি ভেক্টর সাম করে ফেলছো তখন তো একটাই ভেক্টর, রেজাল্টেন্ট তো তোমার একটাই থাকবে। অর্থাৎ এই তল বরাবর হচ্ছে তুমি একটা রেজাল্টেন্ট পাবো আর কি। ওই রেজাল্টেন্টটা তোমার রেফারেন্সের সাথে যখন আলফা করে অ্যাঙ্গেল কেট করলো, যেটা হচ্ছে আগের অ্যাঙ্গেল ছিল যেটা ছিল, তুমি যদি এই জিনিসটা তুমি এদিকে এক্সটেন্ড করো, ধরো আমি রেফারেন্সটা দিকে নিলাম, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত পাবো আমি? ধরো আমি জাস্ট রেফারেন্সটা যদি পিছনের দিকে টানি, এই জায়গায় অ্যাঙ্গেল কত আসবে? সেম সেম। সেম অ্যাঙ্গেল আসবে না? বিপরীত কোণ না কি কোণ বলো না? তো আলটিমেটলি তোমার রেজাল্টেন্ট অ্যাঙ্গেল তো তোমার সেম থাকতেছে, আলফাই থাকবে আর কি। এই জিনিসটা একটু পরে আমাদের লাগবে। তুমি যে কোয়েশ্চেনটা করছো এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখন ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এই জিনিসটা একটু না বোঝার যদি যাই, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আসলে আমাদের লুপটা ছিল অনেকটা এরকম। একটু ওয়েট করো। আমাদের লুপটা ছিল কিরকম, এরকম একটা লুপ ছিল না আমাদের? যদি একটু কনফিউশন মনে হয়, ধরো আমরা এই লুপে টর্ক পাবো আর এই লুপে পাবো, ঠিক আছে না? এই টর্কের ডিরেকশন হচ্ছে ধরো এদিকে, এই টর্কের ডিরেকশন হচ্ছে কোন দিকে? নিচের দিকে, ঠিক আছে? তাহলে বাকি দুইটা লুপে আসলে কি হবে? আমার কোয়েশ্চেনটা বুঝছো? লুপটাকে যদি আমি চারটা ভাগে ভাগ করি, ধরো এ বি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে সিডি, আর এটা হচ্ছে কত ডিএ, ঠিক আছে? তাহলে আমি এ বিতে পাচ্ছি, সিডি তে পাচ্ছি, তাহলে হোয়াট উইল হ্যাপেন টু সিডি এন্ড ডিএ? জিরো জিরো হবে না? থাকবে স্যার, জিরো হবে। ডট পাওয়া যাবে না, জিরো থাকবে। অ্যাঙ্গেল জিরোর জন্য জিরো থাকবে স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে ফ্লাক্স পাচ্ছে না তারা। এই জায়গায় ফ্লাক্স হচ্ছে জিরো, তো আলটিমেটলি যারা যেহেতু ম্যাক্সিমাম ফ্লাক্স কাট করছে, সো আলটিমেটলি ওই জায়গায় আমরা আসলে টর্কটা পাবো আর কি। আর ওই যে একটু আগেও বললো, ওইখানে একটা রেফারেন্স এক্স যদি আমি চিন্তা করি, ওই এক্স এর সাপেক্ষে আসলে সে আলফা পরিমাণ অ্যাঙ্গেল, আমি ধরে নিলাম আলফা যে কোনো একটা অ্যাঙ্গেল, ওটা তো হচ্ছে তোমার যদি রোটেশন চেঞ্জ হয় আলফার মানটা আসলে কম বেশি হবে, ওটা তো সমস্যা নাই। এখন একটু আমরা আগাই। এই জিনিসটা একটু তোমাদের কাছে নতুন মনে হতে পারে। এখন কারেন্ট যেটা ফ্লো করলো রোটর কয়েলে, সেই কারেন্টের সাহায্যে আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের একটা প্যারামিটার আছে যেটাকে আমরা বলতেছি আসলে ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। এই শব্দটাকে আগে শুনছো? এই ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। ম্যাগনেটিক সার্কিট কি ছিল তোমাদের সার্কিট পোর্শনে? একটু কথা বলো, নাহলে দেরি হয়ে যাবে। এই জিনিসটা চিনছো, ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি? না স্যার। আচ্ছা, আমি তাহলে বলি। জিনিসটা হচ্ছে আমরা যখন ম্যাগনেটিক সার্কিটে যাই, আমাদের সার্কিটে যেমন ভোল্টেজ থাকে, কারেন্ট থাকে না? ঠিক ম্যাগনেটিক সার্কিটে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি, ম্যাগনেটাইজিং ফোর্স থাকে, যেটাকে আমরা আসলে ইটালিক এফ দ্বারা লিখি। তোমাদের আসলে সিলেবাসে একটু ম্যাগনেটিক সার্কিটটা দিলেও ভালো হতো। আর এই কারেন্টের পরিবর্তে যেটা থাকে সেটা হচ্ছে কত, ফ্লাক্স। যেটা আমরা একটা ম্যাগনেটিক সার্কিটের কথা বলতেছি। আর সিমিলার আরেকটা জিনিস, যেমন ভোল্টেজ থাকলে কারেন্ট ফ্লো করবে এবং কারেন্টকে বাধা রেখে রেজিস্ট্যান্স না, ঠিক অনুরূপ ম্যাগনেটিক সার্কিটেও যদি একটা ফোর্স থাকে, ম্যাগনেটোমোটিভ ফোর্স, তার কাজ হচ্ছে ফ্লাক্সটাকে ড্রাইভ করা, এবং এই ফ্লাক্সটাকে অপোজ করে থাকে আসলে তোমার রিল্যাকটেন্স নামে একটা প্যারামিটার। এগুলো জাস্ট একটা ইটালিক প্যারামিটার দ্বারা ডিনোট করা হয়। এখন এই ম্যাগনেটাইজিং ফোর্স যেটা এই ম্যাগনেটিক ফোর্স, ধরো আমার একটা যদি লুপ হয়, এই লুপে যদি অথবা একটা কোর আমি যদি চিন্তা করে, এই কোরের লেন্থ যদি হয় ধরো স্মল এল, অর্থাৎ টোটাল কোরের লেন্থ হচ্ছে ধরো স্মল এল, এই স্মল এল লেন্থের আসলে প্রতিটা পার ইউনিট লেন্থে আসলে কি পরিমাণ ফোর্স আমরা পাই সেটাকে আমরা বলে থাকি ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। দ্যাট ইজ, এই লুপে যদি আমি এফ পরিমাণ যদি ফোর্স অ্যাপ্লাই করি এবং তার লেন্থ যদি হয় স্মল এল, তাহলে পার ইউনিট লেন্থে কি পরিমাণ ফোর্স সে অনুভব করবে সেটাকে আমরা বলতেছি ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি। এইচ, এটা একটা প্যারামিটার আর কি। এটা বুঝতে পারছো? এখন এই ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটির সাথে আমাদের কারেন্টের একটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে এইচ সমান এনআই। এই ধরনের একটা রিলেশন আমরা পাই। ওই ইন্ডাক্টর যদি হয়, একটা কয়েল যদি হয়, জিনিসগুলো একটু খুবই মানে ম্যাগনেটিক সার্কিটের জিনিসটাও পড়ানো হয়। যদি এখানে যদি আমরা আই পরিমাণ কারেন্ট ফ্লো করাই, তার সঙ্গে যদি এন হয়, তাহলে জায়গায় ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটির সাথে কারেন্টের একটা রিলেশনশিপ আছে। সো রিলেশনশিপ থেকে আসলে জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে আমাদের রোটর মানে হচ্ছে একটা কন্ডাক্টর, দ্যাট ইজ কয়েল। অবশ্যই সেখানে যদি কারেন্ট ফ্লো করে সেখানে একটা ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি আমরা পাই, যেহেতু সেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করলাম একটু আগে। সো ওই কনস্ট্যান্টটাকে আসলে তারা সি একটা কনস্ট্যান্ট দ্বারা তারা ডিনোট করলো। অর্থাৎ ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি যেটা আছে, এই স্মল আর দ্বারা বোঝানো হচ্ছে রোটরে সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি এইচ আর, এবং রোটরে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে আই। এবং এই জিনিসটাকে আমরা যদি একটু সাজায় লিখি, তাহলে আমরা লিখতে পারি আই সমান কত, এইচ আর বাই সি, যেখানে সি হচ্ছে জাস্ট একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এখন এই যে উপরে যে সূত্র যেটা আছে, এখানে যদি আমরা আয়ের ভ্যালুটা বসাই, তাহলে কত বসাইতে পারি, এইচ আর বাই সি, ঠিক আছে না? যদি আয়ের মানটা বসাই, তাহলে একটু যদি খেয়াল করো, এইচ আর বাই সি যদি আমি এখানে বসাই, ওই এই জায়গায় যদি একটু খেয়াল করি, তাহলে এইচ আর বাই সি বসাইলাম। এই যে উপরে কত আছে, টোয়াইস পাই
সরি টোয়াইস আর এল। তাহলে টোয়াইস আর এল জিনিসটা আসলে কি? কেউ বলতে পারবে টোয়াইস আর এল জিনিসটা আসলে কি? পরিধি স্যার। হ্যাঁ পরিধি। আর যদি ল্যান্ড যদি থাকে, ধর আমি যদি একটা রেক্টেঙ্গুলার ওয়্যার যে চিন্তা করি, এরকম যদি একটা ওয়্যার আমি চিন্তা করি, তার মাঝ বরাবর একটা অ্যাক্সেস ছিল, ওই অ্যাক্সেস থেকে তার ডিসটেন্স হচ্ছে কত, স্মল আর, আর তার লেন্থ হচ্ছে কত, এই টোটাল লেন্থ হচ্ছে স্মল এল। তাহলে আর যদি হয় তোর রেডিয়াস, তাহলে আলটিমেটলি প্রস্থ কত হবে? মিডল পয়েন্ট থেকে L প্রস্থ by কত? L by টোয়াইস আর, টোয়াইস আর, টোয়াইস আর এল যদি আমরা করি তাহলে কত পাবো? এই টোটাল এরিয়াটা পাবো না? জি জিনিসটা স্যার। বুঝতে পারছি? টোয়াইস আর এল যদি করে তাহলে টোটাল এরিয়াটা পাবো। যদি রেক্টেঙ্গুলার হয়, সার্কুলার হইলে অন্য কথা, তখন সেখানে পাই একটা হিসাব হইতে আসতে পারে। সেখান থেকে আমরা যদি এরিয়াটা যদি পাই, আলটিমেটলি এরিয়াটা সবসময় ফিক্স থাকবে, যেহেতু লুপ আমরা যদি একবার ডিজাইন করে ফেললাম। সো এরিয়া যদি ফিক্স থাকে, আলটিমেটলি টোয়াইস আর এল যে প্যারামিটারটা আছে সেটাকে আমরা ফিক্স ধরতে পারি। সো আলটিমেটলি টোটাল এই জিনিসটাকে আসলে একটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করা হলো, যেটা হচ্ছে ক্যাপিটাল কে। জিনিসটা বুঝছো? এই টোয়াইস আর এল সি তো আগে থেকে একটা কনস্ট্যান্ট ছিল, এই দুটো কনস্ট্যান্টকে আমি সাথে রিপ্লেস করলাম একটা কনস্ট্যান্ট কে দ্বারা। এখন আমরা এই চিত্রে একটু আসি, এই জিনিসটাতে একটু আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্লেনটা আমি চিন্তা করলাম, এই প্লেনটা রেফারেন্স এক্সিসের সাথে আমি ধরে নিলাম আলফা পরিমাণ অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। আবার আমরা একটু আগে যে ফ্লেমিস লেফট হ্যান্ড রুল দেখছি, সেই লেফট হ্যান্ড রুল বলতো যদি কোনো কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করে, সেই কারেন্ট ফ্লো এর সাথে যে ফ্লাক্সের ডিরেকশন সেটা কত হয়? কারেন্ট ফ্লো করলে কোনো কন্ডাক্টরে সেখানে ফোর্স তো পাই, ঠিক আছে না? ফোর্স এবং আরেকটা কি ছিল? ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কত হবে? মানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে তোমার এই কারেন্টের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি না? একটু আগে তো বলছো ফোর্স, কারেন্ট এবং যে ম্যাগনেটিক ফিল্ড, তাদের মধ্যেকার যে পারপেন্ডিকুলার ডিরেকশন না, তিনটা কম্পোনেন্টের মধ্যে, বুঝছো নাই? তো তিনটা কম্পোনেন্টের 90 ডিগ্রি যদি হয় রিলেশনশিপ, তাহলে রোটরের যে ম্যাগনেটিক ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে, আমরা যদি এই যে কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টর বরাবর যদি একটা ইমাজিনারি প্লেন চিন্তা করি, ধরো একটা কাগজের তল আমি চিন্তা করলাম, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে ওই তল বরাবর 90 ডিগ্রি। ধরলাম আমি নিচের দিকে আছে। এখন আবার স্টেটের যে ম্যাগনেটিক ফ্লাক্স, স্টেটের ম্যাগনেটিক ফ্লাক্স যদি তোমার ধরো এই যে রেফারেন্স এক্সিস আছে, আমাদের নিচের দিকে একটা রেফারেন্স এক্সিস আমি ড্র করলাম, রেফারেন্স এক্সিস বরাবর আমি ধরে নিলাম 180 ডিগ্রি অপোজিটে সে আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, ধরো এই পজিশনে যে তোমার রেফারেন্স এক্সিস, তার সাথে যদি তোমার এই প্লেন যদি আলফা অ্যাঙ্গেল তৈরি করে, আবার ওই প্লেনের সাথে তোমার বিয়ার এর অ্যাঙ্গেল হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে এই পাশে যে রেফারেন্স এক্সিস যেটা আছে, ধরো আমি টোটাল সার্কিটটাকে তোমার যদি টোটাল সার্কেলটাকে আমি 4টা স্লটে ভাগ করলাম, এখানে একটা স্লট, তার 90 ডিগ্রি পজিশন একটা স্লট, ডান পাশে একটা স্লট এবং নিচের দিকে একটা স্লট। তাহলে আলটিমেটলি এই বিয়ার এর সাথে নিচের দিকে যে রেফারেন্স এক্সিস আছে তার অ্যাঙ্গেলটা কত হবে? আমার কোয়েশ্চনটা বুঝছো? এই অ্যাঙ্গেলটা কত হবে? যেখানে ধরো আমাদের যে রেফারেন্স ছিল, এই রেফারেন্সের সাথে আমাদের যে কন্ডাক্টর, সেই কন্ডাক্টর অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে আবার ওই কন্ডাক্টরের যে প্লেন, সে প্লেন বরাবর তোমার রেজাল্টেন্ট যে রোটরের যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, সেটার মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ওই রেফারেন্সের সাথে তোমার বিয়ার এর অ্যাঙ্গেলটা কত হবে? বুঝো না জিনিসটা? তো যদি না যাই তাহলে একটু যদি পড়ে যাই, ধরো আমি 4টা স্লটে ভাগ করলাম, এই জায়গায় আমার একটা প্লেন আছে, যেটা হচ্ছে আমাদের রোটর কন্ডাক্টরের প্লেন। এটা একটা ইমাজিনারি প্লেন, এটা কিছুই না, এটা কোনো প্লেন বলতে আসলে কিছু নাই। আমি জাস্ট দুইটা কন্ডাক্টরের যে লুপ আছে, ধরো এই কন্ডাক্টরের লুপের মাঝখানে যে জায়গাটা আছে সেটাকে আমি একটা তল চিন্তা করলাম। কথা বুঝতে পারছো? এই প্ল্যানটা বোঝা গেছে? এটা হচ্ছে একটা জাস্ট ইমাজিনারি প্ল্যান। এখন এই প্ল্যানের মধ্যে কারেন্ট ফ্লো ডিরেকশন যদি এদিকে হয়, ফোর্স যদি তোমার এদিকে হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে? জাস্ট বললাম 90 ডিগ্রি, ঠিক আছে না? 90 ডিগ্রি পজিশন। তাহলে আমি যদি চিন্তা করি, ধরো আমি এদিকে ধরলাম 90 ডিগ্রি, অর্থাৎ এই প্লেনের সাথে তোমার এই বিয়ার যেটা আছে, সেই বিয়ার অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আবার তোমার এই যে রেফারেন্স এক্সিস, ধরো এটা আমার এক্স এক্সিস, এক্সিস এর সাথে রোটর প্লেনের অ্যাঙ্গেল কত? আলফা। 45 আলফা 45 সামথিং লাইক দ্যাট, যে কোনো কিছু হইতে পারে। ধরো আমি ধরলাম আলফা কি সামথিং লাইক দ্যাট, কারণ তুমি পজিশন তো সবসময় যে তোমার মাঝখানে থাকবে তা তো না, পজিশন তো চেঞ্জ হচ্ছে, তাই না? জি স্যার। So আমি এরপরে যে রেফারেন্স এক্সিস, এগুলো তো সবগুলো আমাদের ওয়াই এক্সিস, ধরো এটা হচ্ছে মাইনাস ওয়াই। সো স্টেটের যে ম্যাগনেটিক ফিল্ড, সে স্টেটের ম্যাগনেটিক ফিল্ড ধরো একদম এই রেফারেন্স বরাবর উপরের দিকে আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে কত? যদি এটা যদি 45 হয়, ধরো এটাও তোমার 90 ডিগ্রি পজিশনে আছে, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? এটা কি বিসিএস এর কোয়েশ্চেনের মতো হয়ে গেল? স্যার 90 না? এটা 90 হবে এই অ্যাঙ্গেলটা। অ্যাঙ্গেলটা হচ্ছে কার কার মধ্যে? তোমার বিআর এবং ওয়াই এর মধ্যে কার অ্যাঙ্গেল?
এই জিনিসটা যদি 90 হয়, এটা যদি তোমার আলফা হয়, আলফার সাথে তোমার এক্সিস যদি এক্সিস যদি তোমার আলফার সাথে 90 ডিগ্রি, সরি আমার ভুল হচ্ছে, এক্সিস এর সাথে তোমার যদি রোটরের যে প্লেন সেটা যদি আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আবার রোটরের প্লেনের সাথে তোমার বিয়ার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ওয়াই এক্সিস এর যে তোমার রেফারেন্স প্লেন তার সাথে বিয়ার অ্যাঙ্গেলটা কত হবে? আলফা স্যার, আলফা। এটা আলফা হবে না? জিনিসটা বোঝো নাই? জাস্ট তুমি এখানে পারসেপশনটা চিন্তা করো, এরা পরস্পর সাথে কত আছে, এক্স এবং ওয়াই 90, তাদের সাথে তোমার এই রেফারেন্স কততে আছে আলফা, আবার এই রেফারেন্স প্লেনের সাথে তোমার বিয়ার কততে আছে 90, তাহলে তোমার ওয়াই এর সাথে বিয়ার অ্যাঙ্গেলটা কত হবে? আলফা হবে না? এখন বুঝছি স্যার। কারণ এই জিনিসটা তোমার সবসময় সেম ডিরেকশনে তোমার সেম অ্যাঙ্গেলে রোটেট করবে, আবার সে যত অ্যাঙ্গেল উপরের দিকে যাবে বিয়ারও ঠিক তত অ্যাঙ্গেলে তোমার উপরের দিকে যাবে, কারণ এই প্লেন এবং বিয়ারের মধ্যে অ্যাঙ্গেল সবসময় কত, ফিক্সড 90। তারা যদি কম বেশি হইতো তাহলে অবশ্যই আলফার ভ্যালুটা দুই জায়গায় দুই রকম হতো। জিনিসটা বুঝতে পারছো এখন? এখন এই জিনিসটা বের করার আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে দেখো এই মাইনাস ওয়াই জাস্ট 180 ডিগ্রি অপোজিটে কে আছে, বিএস, তাহলে অ্যাঙ্গেলটা কত? 180 না? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় আর অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? একদম সিম্পল তো, যদি 180 ডিগ্রি হয় এই জিনিসটা, বিআর, তাহলে বিএস এবং বিআর এর মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি মাইনাস 80 মাইনাস আলফা। আলফা। তাহলে সেম জিনিসটা যদি আমি একটু স্লাইডে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা গামা সমান কত লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস আলফা, দ্যাট ইজ গামা ইজ নাথিং বাট দ্য অ্যাঙ্গেল বিটুইন বিএস এন্ড বিআর। জিনিসটা বোঝা গেছে? তো কাহিনী করার উদ্দেশ্য হচ্ছে আসলে গামা অ্যাঙ্গেলটা যে তোমার 180 ডিগ্রি মাইনাস আলফা, জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য। এখন কি একটু ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি স্যার। ক্লিয়ার যদি হয় তাহলে আমাদের ক্লাসও শেষ এই জিনিসটা থেকে। আমরা জাস্ট এরপরে যদি সাইন উভয় পক্ষে যদি সাইন নেই, তাহলে সাইন গামা সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা ইজ নাথিং বাট সাইন আলফা। এই জিনিসটা যদি আমরা এখানে এখন অ্যাপ্লাই করি, তাহলে কে বিআর বিএস সাইন আলফা, তাহলে দুইটা ভেক্টর, একটা হচ্ছে তোমার স্টেটোম্যাগনেটিক ফিল্ড আর একটা হচ্ছে কত, রোটোম্যাগনেটিক ফিল্ড, এবং তাদের মধ্যে অ্যাঙ্গেলের সাইন যদি আমরা করি, জিনিসটাকে আমরা জাস্ট ভেক্টরের সাথে লিখতে পারি না, ক্রস প্রোডাক্ট লিখতে পারি না। বুঝা গেছে তো? কে তো কনস্ট্যান্ট, কে নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে বিআর সমান টাউ এর সমান লিখতে পারি কে এইচ আর ক্রস বিএস। আবার এইচ আর এবং বিআর এর মধ্যে একটা রিলেশনশিপ আছে, এটা আমাদের পড়ানো হয় নাই, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক সার্কিটে পড়ানো হয়, যেটা হচ্ছে তোমার হিস্টেরিসিস রুল নামে একটা রুল আছে, যে তোমাদেরকে হিস্টেরিসিস লসের কথা বলছিলাম, ওইখানে আমাদের কিছু হিস্টেরিসিস কার্ভ আছে এরকম। একটু যদি ছোট করে একটু দেখাই, 1 মিনিট লাগবে হয়তো। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, আমরা যদি কিছু হিস্টেরিসিস কার্ভ ড্র করি, দ্যাট ইজ বি ভার্সেস এইচ, দ্যাট ইজ একটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, আর একটা হচ্ছে কি ম্যাগনেটিক ফোর্স ইন্টেন্সিটি। তাদের মধ্যে এই ধরনের কিছু আমরা কার্ভ পাই, এই কার্ভগুলোকে আসলে বলা হয় হিস্টেরিসিস লুপ কার্ভ, এবং তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে বি সমান হচ্ছে মিউ এইচ। যেখানে মিউ কি, মিউ প্যারামিটারটা আমরা সবাই চিনি না, মিউটা আসলে কি বোঝায়? কোন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মিউ কি? পারমিয়াবিলিটি না? মনে করতেছ না? বেতন যোগ্যতা না পারমিয়াবিলিটি, এরকম কিছু একটা ছিল না আমাদের ইন্টারে, ওই পারমিয়াবিলিটি অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এবং ম্যাগনেটিক ইন্টেন্সিটির মধ্যে একটা রিলেশনশিপ, সেটা হচ্ছে ইকুয়েশনটা বি সমান মিউ এইচ। তাহলে তুমি যদি পার্টিকুলার একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নাও, তাহলে মিউর ভ্যালুটা সবসময় ফিক্সড। সো আলটিমেটলি মিউকে যদি আমরা একটা কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করতে পারি, তাহলে আমরা জাস্ট এই জায়গায় এইচ আর যেটা আছে সেই এইচ আরটাকে রিপ্লেস করতে পারি এইভাবে, এইচ আর ইকুয়াল টু বি আর ডিভাইড বাই মিউ, যেখানে এইচ আর হচ্ছে রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে তার ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি, আর বি আর হচ্ছে রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো তার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি। তাহলে কনস্ট্যান্ট সেম জিনিস, আমরা কনস্ট্যান্ট যদি এখানে পুট করি, তাহলে কে বাই মিউ, আলটিমেটলি ক্যাপিটাল কে বাই মিউ কে আমরা আরেকটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করলাম, সেটা হচ্ছে স্মল কে। ঠিক আছে? সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রোটরের যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এবং স্টেটরের যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এগুলো ক্রস প্রোডাক্ট যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? একটা ইনডিউসড টর্ক আমরা পাবো। জিনিসটা বোঝা গেছে কিভাবে ইনডিউসড টর্ক আসলে প্রডিউস হচ্ছে? এই জিনিসটা একটু ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা একটু লাগবে পরীক্ষার জন্য। সো এই জিনিসটা আসলে যদি আসে, তাহলে এখান থেকে শুরু করে একটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর কি। আর এই জিনিসটা নেওয়া হয়েছে হচ্ছে আমাদের যে চ্যাপম্যানের বই যেটা আছে, চ্যাপ্টার 4, সেই চ্যাপ্টার 4 আসলে তোমরা এই জিনিসটা একটু পাবা। তো আর্টিকেল নামটা হচ্ছে এটাই, যেটা উপরে লেখা হয়েছে, আর্টিকেল 4.5 এ আছে, জিনিসটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, আরেকটু যদি যাই, এরপরে জাস্ট একটা জিনিস আছে, আর এটা বলেন না স্যার, আজকে থাক। না, এটাই শেষ, আজকে এটুকুই থাকছে, অনেক শেষ তো। ক্রিটিক্যাল ক্লাসটা শেষ, এখানে শেষ, জাস্ট এটা বলে আমি শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে আর কিছুই না, যদি এতটুকু পর্যন্ত বুঝো, এখানে জাস্ট তুমি একটু রিপ্লেস করবে, কারণ আমরা জানি নেট ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি যেটা আছে সেটা হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফ্লাক্স এবং স্টেটরের ম্যাগনেটিক ফ্লাক্সের যোগফল। এই জায়গায় জাস্ট আর কিছুই না, তুমি যদি বিএস কে যদি রিপ্লেস করো, তাহলে লিখতে পারো কত? বি নেট মাইনাস বিআর। তো বি নেট মাইনাস বিআর যদি আমরা লিখি, তারপর যদি ক্রস প্রোডাক্ট করি, আমরা জানি কি একই ভেক্টরের দুইটা যদি পরস্পরের সাপেক্ষে
সেম একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে তাহলে কি জিরো না? একটা ভেক্টরকে যদি তার ওই ভেক্টর কম্পোনেন্টে যদি আবার ক্রস প্রোডাক্ট করে তাহলে জিরো পাই না? তাহলে ওই জিনিসটা যদি আমরা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনডিউসড টর্ককে আমরা রোটরে যে ম্যাগনেটিক পালস ডেন্সিটি আছে এবং যে নেট ম্যাগনেটিক পালস ডেন্সিটি আছে তাদের ক্রস প্রোডাক্ট আকারেও আসলে প্রকাশ করতে পারি। যেখানে বি নেট এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি হয় ডেল্টা, তাহলে আমরা তার ম্যাগনিটিউডটা লিখতে পারি বি আর সাইন বি নেট সাইন ডেল্টা। তার সাথে কি যদি আসে একদম মানে ফাইনাল পরীক্ষা যদি আসে তাহলে একদম লাস্ট পর্যন্ত লিখতে হবে আর কি, এতটুকু পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে? জিরো পাবো স্যার। জিরো বাবা, কোথায় জিরো বাবা? এটা তো বুঝলাম না। আচ্ছা, এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কি নাই? যদি কোয়েশ্চেন না থাকে Recording এবার হচ্ছে stopped. তো সবার তো নামাজের টাইম হয়ে গেছে। স্যার ওই হ্যাঁ। পিডিএফ পাঠাইতে বলছিলাম স্যার, কিসের পিডিএফ পাঠাবো? ওই যে তোমার আনসার শিট যেটা আছে ওটা নাও নাই, আনসার শিটটার স্ক্রিনশট নাও নাই। স্ক্রিনশট নিছে, ওই সবগুলো অ্যানসার পাঠাবো? মানে স্ক্রিনশট কয়টা হয়েছে তোমার, কয় পেজ হয়েছে? সেই স্ক্রিনশট প্রায় 7-8 পেজের মতো। সমস্যা কি? তুমি তো এটা জাস্ট পিডিএফ করে পাঠাই দিতে পারো, এটা তো তেমন কঠিন কিছু না।